সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং জানুয়ারি মাস আসতে আসতেই আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের 5 বছর পূর্তি উৎসবের, অর্থাৎ ভূত.com ফেব্রুয়ারি মাসের 14 তারিখে 5 বছরে পদার্পণ করছে। আর এই জন্য আমরা নানা আয়োজন রেখেছি। দেখা যাক, আমি জানি না কতটা করতে পারবো। চেষ্টা করব অ্যাটলিস্ট ভালো কিছু ঘটনা আপনাদের হাতে তুলে দিতে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম নিবেদন। আর আজকে যে ঘটনাটি আমি পড়ে শোনাবো সেটি আমাদের পাঠিয়েছেন সাবিত আলম। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব। তবে তার আগে জানিয়ে দিই যে অবশ্যই আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত থাকুন www.facebook.com/রাসেল.স্বাধীন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন না কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের প্রথম ঘটনায়, অর্থাৎ বার্থডে স্পেশালের প্রথম ঘটনাটি আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যে ঘটনাটি আমরা আজকে শুনবো সেই ঘটনার মূলে রয়েছে জাদু। আমিও খুব অবাক হয়েই পড়ছিলাম ঘটনাটি প্রথমবারের মতো, এবং আমিও শিখলাম, জানলাম কালো জাদু কোনটি, সাদা জাদু কোনটি। এইখানে যিনি ঘটনাটি বলছেন বা বর্ণনা করছেন তিনি জানিয়েই দিয়েছেন যে যদি কেউ তার ক্ষমতা সম্পর্কে কোনো ধরনের সন্দেহ প্রকাশ করেন তাহলে তিনি সেটা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা আপনাদেরকে শুধুমাত্র ঘটনা শোনাতে চাই। সুতরাং এই ধরনের পরীক্ষা বা এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা এড়িয়ে যেতে চাই এবং এটারই পক্ষে, কারণ আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্ম হোক। আর সে কারণেই, খুব সঙ্গত কারণেই আমরা সেই অংশগুলো বাদ দিয়ে যাব। এবং এই ব্যাপারে আমি সাবিত আলমের সাথে কথাও বলেছি। জানেন আপনারা সবাই যে সাবিত আলম এই ঘটনাটি পাঠিয়েছেন এবং সাবিত আলম আমাকে বলেছেন, অনুমতি দিয়েছেন যে হ্যাঁ, আপনি চাইলে এই অংশগুলো বাদ দিতে পারেন। যদি আপনারা খুব আগ্রহী হন তাহলে কি করবেন? তাহলে নিশ্চয়ই আপনাদের সাবিত আলমের সাথে এই বিষয়ে কথা বলতে হবে, আমার সাথে নয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর একজন মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। কথা না বাড়িয়ে এবার বিরক্তিকর এক ঘটনার দিকে কর্ণপাত করে চলুন। বিরক্তিকর কেন বললাম সেটা আপনারা ঘটনা শুনে নিজেরাই বিচার করে নিতে পারবেন। তবে আমি দাবি করছি যে আপনারা এর আগে এমন কোনো ঘটনা কখনো শোনেননি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত একজন আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের নাম মোহাম্মদ আব্দুল হামিদ। উনি আমার কাছে আজ যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি মূলত ওনার খালাতো বোনের মুখে শোনা ঘটনা। ওনার খালাতো বোনের নাম শেয়ার না করে ঘটনাটি উপস্থাপন করার অনুমতি পেয়েছি বিধায় আমি ওনার খালাতো বোনের নাম প্রকাশ করছি না। হামিদ আঙ্কেলের খালাতো বোন বর্তমানে পর্তুগাল প্রবাসী। এই ঘটনাটি বলার আগে উনি দাবি করেছেন যে ওনার কাছে নাকি প্রধানত 4টে জিন রয়েছে এবং এই জিনের সাহায্যে মানুষজনের কাছে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ওপর জাদু করতে আসলে তিনি সেই কাজ করে থাকেন। এই কাজের জন্য তিনি নাকি প্রচুর টাকা দাবি করেন। তিনি আরও বলেছেন যে যদি কেউ আজ তার বলা একটি কথাও মিথ্যা মনে করেন, যাই হোক, এটার পরে উনি এই পদ্ধতির কথাটি বলেছেন যে কিভাবে, মানে কেউ যদি, উনি বলতে চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে কেউ যদি তার ঘটনা বা তার ক্ষমতা সম্পর্কে এতটুকু সন্দেহ প্রকাশ করেন বা এতটুকু সন্দিহান হন, তাহলে তিনি একটা পদ্ধতি বলে দিয়েছেন যে পদ্ধতির মাধ্যমে তিনি আপনার ঘরের মধ্যে কারো একজনের অস্তিত্ব অনুভব করাবেন। অর্থাৎ আপনি যদি ওই কাজটি করেন, এটা খুব সহজ একটা কাজ, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ আমি চাই না যে কেউ এই পরীক্ষার মধ্যে দিয়ে যাক। কারণ আমি ভেবেছি কেউ যদি আমাকে এইরকম একটা পরীক্ষা নিতে চাই তো আমি যেতাম কিনা। দেখুন, এই পরীক্ষাটি খুবই সহজ এবং সেটি করা মাত্র আপনি বুঝবেন যে আপনি আপনার ঘরে আর একা নন, সেই ঘরে অন্য কারো অস্তিত্ব আছে। কি হবে যদি আপনি এরকম কারো অস্তিত্ব অনুভব করেন? তাহলে প্রথম কথা হচ্ছে সবার আগে আপনি আমার উপরে রেগে যাবেন, এবং আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আরো বেশি আমার উপরে রেগে যাবেন, এবং
সন্দেহ দূর করার জন্য এরকম কোনো পদ্ধতির ব্যাপারে আমি কথা বলতে আসলে রাজি নই। তবে যদি আপনাদের খুব বেশি আগ্রহ থাকে, আপনারা সরাসরি সাবিত আলমের কাছ থেকে সেটা জেনে নিতে পারেন, এবং সেগুলো নিশ্চয়ই আরো অনেক ধরনের উপায় থাকতে পারে। আমি নিজে এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনার পরের অংশে। শুরুতেই বলে রাখি যে এই ঘটনাটি সেই জাদুকরিনী মহিলা আমাকে 2 দিনে 2 পার্টে বলেছেন বিধায় আমিও ঘটনাটি পার্ট আকারেই লিখছি। তবে চিন্তা করবেন না প্রিয় লিসেনার্স, আমি আপনাদের নিরাশ করব না। আপনাদের কথা চিন্তা করেই আমি 2টি পার্ট একত্র করে পাঠালাম, যা আপনারা এই একটা ইমেলের মধ্যেই পেয়ে যাবেন। হামিদ আঙ্কেলের খালাতো বোনের বলা ঘটনাগুলো আমি ওনার ভাষাতেই বলছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন জাদুকরিনী। আমি তোমাদের শোয়ের ঘটনাগুলো অনেক শুনি এবং পছন্দও করি, বিশেষ করে কালো জাদুর ঘটনাগুলো। এমন একটা ঘটনা ছিল যেখানে একজন কবিরাজের কাছে জিন থাকত, কিন্তু তাদের বশে আনার চেষ্টায় কবিরাজের মৃত্যু হয়েছিল। কবে শুনেছিলাম মনে নেই। যাই হোক, আমি জানি কিভাবে আর কি করলে এই জিনদের নিয়ন্ত্রণ করা যায়। শুরুতেই বলে রাখি যে আমার কাছে প্রধানত 4টি জিন রয়েছে। এখন চলো তোমাকে সেই সময়ে নিয়ে যাই, যেই সময়ের কথা শুনলে তুমি নিজেই বুঝতে পারবে যে কিভাবে এই ঘটনার প্রথম সূত্রপাত ঘটল, আর কিভাবেই এই জিনদের নিয়ন্ত্রণ করা শিখলাম আমি, এবং এখন আমি তাদের সাথে কিভাবে কাজ করে থাকি। আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগের কথা। আমি তখন 10 বছর বয়সী একজন কিশোরী ছিলাম। আমি ছোট থেকেই দেখতাম আমাদের বাড়িতে অনেক মানুষের ভিড়। নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসতো এবং আমার দাদার কাছ থেকে চিকিৎসা নিয়ে যেত। কেউই খালি হাতে ফিরত না। আমার দাদা ছিলেন একজন ইসলামী চিকিৎসক, ঝাড়ফুঁক যাকে বলে আর কি। ছোটবেলা থেকেই আমি এসব দেখেই মুগ্ধ হয়ে যেতাম। আমি দেখতাম যে কিভাবে বিভিন্ন বয়সের লোকেরা এসে আমার দাদার হাতে চুমু খেত এবং টাকা দিত। আমারও ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে দাদার মতো হব, যেন লোকেরা আমাকেও দাদার মতোই সম্মান করে। আমার আরও একটি ইচ্ছে ছিল যে আমিও দাদার মতো টাকা আর ক্ষমতা লাভ করব। মানুষের লোভ করাটা আসলে স্বাভাবিক, সেটা সঠিকভাবেই হোক বা ভুলভাবেই হোক। যখন আমি তরুণী হয়ে 19-এর কোটায় পৌঁছালাম, তখন জানতে পারলাম আমার বাবার কাছেও আমার দাদার মতো একই রকম জিনের ক্ষমতা আছে, এবং তিনি এই জিনদের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। এই বিষয়ে জানতে পেরে আমার আগ্রহ যেন আরও বেড়ে গেল, এবং মনে হলো যে এই বিদ্যা আমাকে শিখতেই হবে। আমার দাদা তখন মরহুম হয়েছেন। যখন আমি আমার এই আগ্রহের কথা আমার বাবাকে বললাম, শুরুতেই তিনি আমাকে নানানভাবে নিষেধ করলেন। বাবা আমাকে বলতেন, হাম্মু, এই বিদ্যায় অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তুমি এর মধ্যে ভালো কাজও করতে পারবে, আবার ভুল কাজও করতে পারবে। আমি কিভাবে বুঝবো যে তুমি শুধু ভালো কাজই করবে, খারাপ কাজ করবে না? আমি বাবাকে নানানভাবে বুঝিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি সব সময় মানুষের সেবা করার জন্য এই জ্ঞান ব্যবহার করব, অন্যথায় না। আমার এই প্রতিজ্ঞার উপর ভিত্তি করেই আমি আমার বাবার কাছ থেকে এই ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং সেই জিনগুলোও আমাকে উত্তরাধিকার হিসেবে মেনে নিয়েছে। প্রথম দিকে আমি এই জ্ঞানকে মানুষের উপকার করার কাজের জন্য ব্যবহার করতাম। আমি যখন মানুষের উপকার করতাম, তখন কিছু মানুষ আমাকে কৃতজ্ঞতা স্বরূপ উপহার হিসেবে মাঝে মাঝে টাকাও দিত। কিন্তু ধীরে ধীরে এমন কিছু লোক আসা শুরু করলো যারা তাদের খারাপ কাজ করার জন্য আমাকে অনেক বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করে। এই অবস্থা দেখে আমারও লোভ হয়ে গেল, কারণ ভালো কাজ করে আমি যেই টাকা 1 মাসে উপার্জন করতাম, সেই পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা আমি একবারে কারো ক্ষতি করার জন্য পেয়ে যাচ্ছিলাম। আমি শুরু করলাম আমার জিনদের মাধ্যমে ক্ষতি করা, যাকে বলে কালো জাদুবিদ্যা। এই কাজ করতে করতে আমার লোভ যেন আরো বাড়তে লাগলো। যারা হালাল কাজ করার জন্য আমার কাছে আসতেন, তাদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করলো, আর যারা কালো জাদুর কাজ করানোর জন্য আমার কাছে আসতেন, তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। বাবা, তোমার জ্ঞানের জন্য আর একটা কথা বলি, কালো জাদু আর সাদা জাদু আসলে আলাদা জিনিস নয়। তুমি যদি কোনো জিনকে নিয়ন্ত্রণ করে তাকে
তাকে দিয়ে খারাপ কাজ করাও, মানুষের ক্ষতি করাও, তখন সেটাকে কালো জাদু বলা হয়। আর যদি সেই একই জ্ঞান দিয়ে তুমি মানুষের জন্য ভালো কাজ করো, তাহলে সেটাকে নুরানি জ্ঞান বা সাদা জাদু বলে। যেমন তুমি একজন মানুষের হাতে একটি বন্দুক দিলে, এখন যদি সে ব্যাংক ডাকাতি করে তাহলে তাকে ডাকাত বলা যাবে, কিন্তু এবার যদি সেই বন্দুকটাই একজন মানুষকে দেয়া হয় যে ব্যাংকের নিরাপত্তায় আছে, তাহলে সে সিকিউরিটি গার্ড হিসেবে গণ্য হবে। এখন আমার কথা বোঝো, এখানে বন্দুক কিন্তু একটাই, কিন্তু যার উদ্দেশ্য খারাপ সে ডাকাত, আর যার উদ্দেশ্য ভালো সে সিকিউরিটি গার্ড। আমাদের জাদু জগতেও আসলে এই একই নিয়ম। এই 4টি জিন যারা আমার সাথে আমার অধীনস্থ অবস্থায় আছে, তারা আমার প্রতিটি আদেশ মানতে বাধ্য, কারণ যদি তারা আমার কোনো আদেশ মানতে অস্বীকার করে তাহলে আমি 1 সেকেন্ডের মধ্যে তাদের পুড়িয়ে ফেলতে পারি। আর এই বিদ্যা আমি অর্জন করেছি আমার মরহুম আব্বাজানের কাছ থেকে। এখন আমি তোমায় সেই সব ঘটনার কথা বলছি যেসব ঘটনায় এই জিনদের মাধ্যমে আমি অনেক মানুষের জীবন নষ্ট করেছি। তুমি এখন আমাকে কিছু প্রশ্ন করতেই পারো। 1, এই ক্ষমতা আমার কাছে কিভাবে এলো? 2, এই জিনরা কোন রূপে আমার কাছে আসে? 3, আমি কি তাদের আসল রূপ দেখেছি কিনা? কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি তোমাকে আলাদাভাবে কোনো এক সময় দিয়ে দেব, যা তুমি ভূত.com-এ শেয়ার করতে পারবে না। আজ আমি যে বিষয়টির দিকে ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে সেই সব ঘটনা যেগুলো শুনে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। বলছি শোনো। যখন আমার এই কালো জাদুর কাজ শুরু হলো, তখন হঠাৎ করেই মানুষজন খারাপ কাজ করাতে আমার কাছে হাজির হতে শুরু করলো। আস্তে আস্তে আমি জাদুকরিনী নামে পরিচিত হলাম। এলাকার মওলানা আমার বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করলেন এবং এলাকার অনেক লোকজন আমার শত্রু হতে শুরু করলেন। সেই মওলানার ফতোয়ার পর আমার জীবনের ওপর কিছু বিপদ এসে পড়ল, তাই একরকম বাধ্য হয়ে আমাকে পর্তুগালে শিফট করতে হলো। বাবা, আমার কাছে যে জ্ঞান আছে সেটা আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমার ওপর প্রয়োগ করতে পারি। কি যেন বলছিলাম? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি যখন পর্তুগালে শিফট করলাম, অর্থাৎ মুভ করলাম, তখন মানুষ সেখানে আমার কাজের জন্য আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করলো। তারা আমার জ্ঞানের দ্বারা ভালোভাবেই প্রভাবিত হচ্ছিল এবং নিজেদের কাজের জন্য আমার কাছে প্রতিনিয়ত এসে ভিড় জমাচ্ছিল। বাংলাদেশের মানুষের মাঝে যে হিংসা বিদ্যমান রয়েছে তার অতি সামান্য অংশই অন্য দেশের মানুষের মধ্যেও আছে। কেউ আমার কাছে তার শাশুড়িকে মেরে ফেলার জন্য আসতো, কেউ শাশুড়ি তার বউকে নিয়ে আসতো, আর কেউ বা কোনো ব্যবসায়িক ব্যাপারে সাহায্য চাইতো। আর বিশ্বাস করো, মানুষ আসলে ভেতর থেকে অনেকটাই আলাদা, চেহারা দেখে বোঝার উপায় নেই। আমি জানি তোমরা আমাকে অনেকে ধিক্কার জানাবে, এরকম কাজ করি আমি সেই জন্য, কিন্তু এটা মনে রেখো যে যারা আমার কাছে কালো জাদু করানোর জন্য আসে তারাও কিন্তু তোমাদেরই মতো মানুষ। চলো ঘটনায় যাই। ঘটনা 1। পর্তুগালে একদিন আমার কাছে এক মহিলা এসেছিলেন। ওনাকে দেখে বেশ ধনী বলে মনে হচ্ছিল আমার দরবারে এসে উনি আমার সামনে 10,000 পর্তুগিজ ইউরো রেখে বললেন, এই নিন টাকা, এখন আপনি আমার কাজটা করতে বাধ্য। আমি যখন আমার কাজের উদ্দেশ্য ওনার কাছে জানতে চাইলাম, তখন উনি বলতে শুরু করলেন যে আপনি আমার পুত্রবধূকে মেরে ফেলার জন্য কাজ করবেন, নয়তো তার সাথে আমার ছেলের ঝামেলা সৃষ্টি করিয়ে দিয়ে তাদের ডিভোর্স করানোর ব্যবস্থা করবেন। আমি তখন ওনাকে বললাম যে আপনার কাজ তো হয়ে যাবে, কিন্তু আপনাকে বলতেই হবে যে কেন আপনি এমন কিছু করতে চাইছেন, বিশেষ করে আপনার পুত্রবধূর বিরুদ্ধে। উনি বললেন, আমার ছেলে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, আর যে বেহায়াকে সে বিয়ে করে এনেছে তাকে আমার একেবারেই পছন্দ নয়। সে একজন গোল্ড ডিগার, তাকে আমার ছেলের জীবনে আমি আর দেখতে চাই না। সেই মহিলা ওনার পুত্রবধূর ছবি সাথে করে নিয়ে এসেছিলেন। আমাকে দেওয়া টাকার সঙ্গে উনি আমাকে সেই ছবিটিও দিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ মারুকে এই কাজে লাগিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যেন হয়ে যায়। ওই মহিলার পুত্রবধূ ছিল একজন চরম মাত্রার নামাজি মহিলা। প্রথমে আমি তার নামাজ বন্ধ করালাম। তার জন্য আমি যে পদ্ধতিটি অবলম্বন করেছিলাম সেটি ছিল ওয়াসওয়াসা।
আগে আমি মারুর মাধ্যমে তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলাম। তারপর পাকি না পাকি নিয়ে তার মাথায় এক কনফিউশন তৈরি করলাম। সে প্রথমে 1 ওয়াক্ত নামাজ পড়া ছেড়ে দিল, তারপর 2 ওয়াক্ত। ঠিক যখনই তার ঈমান দুর্বল হতে লাগলো, আমি তখনই তার ওপর প্রভাব বিস্তার করতে শুরু করলাম। যখন দেখলাম তার ঈমান একেবারেই দুর্বল হয়ে গেছে, তখন আমার পরবর্তী কাজ শুরু হলো। পরবর্তী কাজের জন্য তার কাপড়ের প্রয়োজন ছিল আমার, যেটার ওপর আমি জাদু করতে চেয়েছিলাম। সেই মহিলা যিনি আমার কাছে কাজের জন্য এসেছিলেন, ওনাকে দিয়েই আমি ওনার পুত্রবধূর কাপড়গুলো আনিয়েছিলাম। তারপর আমি সেই কাপড়গুলো একটি কবরে দাফন করলাম। যখন ওই কাপড়গুলো কবরে দাফন করা হলো, তখন সেই পুত্রবধূর মনে নিজের স্বামীর প্রতি ঘৃণা কাজ করতে শুরু করলো, যা দিনে দিনে বেড়েই যাচ্ছিল। হঠাৎ করে তার স্বামী তার কাছে খুবই বিরক্তিকর হতে শুরু করলো, আর তার মনে হতে লাগলো যে স্বামীর মাঝে অনেক কমতি বিদ্যমান। আস্তে আস্তে দেখা গেল যে ওই মেয়েটা সব সময় তার স্বামীর সাথে ঝগড়া করত আর তার উপরে প্রচণ্ড রকমের সন্দেহ করত। এই ঝগড়া বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তাদের ডিভোর্সের মতো অবস্থা হয়ে গেল। তাদের মধ্যে ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একে অপরকে মারধর অবধি করতে শুরু করেছিল। শুনেছি যে তাদের বাড়িতে অনেকবার পুলিশও আসতে বাধ্য হয়েছিল। এরপর ফাইনালি যখন ছেলেটা তার স্ত্রীকে ডিভোর্স দিল, তখন তার মা আমার কাছে মিষ্টির একটা ডিব্বা নিয়ে এলো এবং আমাকে আরও কিছু টাকা ইনামি হিসেবে দিলেন। ঘটনা 2। একদিন বাংলাদেশ থেকে আমার কাছে একটি ফোন এলো। যিনি ফোন করেছিলেন তিনি ছিলেন আমার পূর্ব পরিচিত। ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন। উনি আমাকে বলেছিলেন যে ওনাদের বাসার মালিক ওনাদেরকে বিনা কারণে বাড়ি খালি করতে বলেছে, কিন্তু এমন অবস্থায় ওনারা এই বাসা ছেড়ে অন্যত্র যাবার জন্য প্রস্তুত নন। উনি আমাকে বলেছিলেন যে এই কাজের জন্য উনি আমাকে বেশ বড়সড় ইনামই দেবেন। উনি বলেছিলেন যে যদি বাড়ির মালিক মারা যায়, তাহলে মালিকের আগে পেছনে যেহেতু কেউ নেই, সেহেতু ওনারা সেই ভাড়া বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবেন। উনি আমাকে লোভ দেখিয়েছিলেন যে যত তাড়াতাড়ি তার এই কাজ সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি উনি আমাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। এখন এই কাজের জন্য যে জিনিসটা আমার লাগবে, সেটা শুনলে তোমাদের সবার রক্তচাপ হয়তো বেড়ে যাবে। আমার যেই জিনিস প্রয়োজন সেটা আসলে সেই পানির সাথে সম্পৃক্ত, যেই পানি দিয়ে মৃতদেহকে গোসল করানো হয়। আমি ওনাকে এই বিষয়ে জানালে উনি বাংলাদেশ থেকেই আমাকে পানি পাঠিয়ে দেন। আমি পর্তুগালে একটা কুর্তা ও একটা সালোয়ার কিনেছিলাম এই কাজের জন্য। আমার কাছে যেদিন এই পানি এলো, সেদিন সন্ধ্যাতেই আমি সেই কুর্তা সালোয়ারটা সেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কিছুদিন ভিজে থাকার পর আমি সেটাকে একটা ছায়ার মতো স্থানে শুকিয়ে নিলাম, আর সেই কুর্তা সালোয়ারটা আবার বাংলাদেশে পাঠিয়ে দিলাম এবং সেই ভাড়াটাকে বললাম এটা বাড়ির মালিককে উপহার হিসেবে দেবেন, এমনভাবে যেন এটি তার মেয়ের জন্য দিলেন। আমার কথা মতো উনি সেটা ইস্ত্রি করে বাড়ির মালিককে তার মেয়ের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন। যেই বাড়ির মালিকের মেয়ে সেই কুর্তা সালোয়ার গায়ে জড়ালো, বাড়িওয়ালা যেন একদম মরা মানুষের মতো বিছানায় শুয়ে গেল। এরপর সে অনেক ডাক্তার দেখিয়েও শেষ রক্ষা পায়নি। আমি জানতে পেরেছিলাম যে তার মৃত্যু হয়েছে 2 মাসের মধ্যেই। আমার কাজ শেষ হবার 1 সপ্তাহ পরেই সেই ভাড়াটে আমাকে 5 লাখ টাকা পাঠিয়ে দিলেন। আর উনি যদি আমাকে টাকা না পাঠাতেন, তাহলে ওনার জানা ছিল যে ওনার অবস্থাও সেই বাড়ির মালিকের থেকে ভিন্ন কিছু হবে না। ঘটনা 3। তৃতীয় ঘটনাটি হলো একজন সৎ মায়ের। সেই সৎ মায়ের 3টি সন্তান ছিল, যাদের মধ্যে একজন কন্যা সন্তান ছিল ওনার হাজবেন্ডের প্রথম স্ত্রীর সাথে। এখন ওনার এই ভয় ছিল যে যদি ওনার স্বামী মারা যান, তাহলে সম্পত্তিতে সৎ কন্যারও অংশ থাকবে। সেই অংশটা যেন মেয়েটা না পায়, এই কাজ করার জন্য সে আমার কাছে এসেছিল। উনি এই কাজের জন্য আমাকে 10 লাখ টাকার লোভনীয় অফার দেন। আমি জি হুজুর বলে কাজটা হাতে নিলাম। আমি ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা অগ্রিম নিলাম আর ওনাকে 2টা ডিম দিয়ে বললাম যে এই ডিমগুলো আপনার সৎ মেয়েকে খাওয়াতে হবে। উনি ডিমগুলো নিয়ে বাসায় চলে গেলেন। এরপর যখনই ওনার মেয়ে সেই ডিমগুলো খেলো, আমার সামাইল তার উপর হামলা করে দিল আর মেয়েটাকে আস্তে আস্তে পাগল বানিয়ে দিল। সেই মেয়েটা পাগল হয়ে সারাদিন ধরে নিজের শরীরের ওপর ছুরি, কাঁটা, ব্লেড দিয়ে জখম করতে লাগলো।
তাকে বাধা দিতে গেলেও সে কারোরই হাতে আসতো না। তার বাবা যেহেতু ধনী ছিল, প্রথমে মেয়েটিকে উনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল তখন তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হলো। আর যখনই সে হাসপাতালে ভর্তি হয়ে গেল, আমার জন্য সে সহজ শিকারে পরিণত হলো। আমি তাকে মানসিকভাবে আরও দুর্বল করে দিলাম। যখন সে পুরোপুরি আমাদের আয়ত্তের ভেতরে চলে এলো, তখন সে একদিন কোনোভাবে একটা ছুরির ব্যবস্থা করে সেটা নিজের গলাতেই চালিয়ে দিল। হাসপাতালের লোকেরা ভেবেছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি আর তার সৎ মা এই ব্যাপারগুলো ভালো করে জানতাম যেটা কার কাজ। ঘটনা 4। চতুর্থ ঘটনা একজন রাজনীতিবিদের, যিনি তার প্রতিপক্ষের এক নেতার ওপর জাদু করতে চেয়েছিলেন। এটা তখনকার কথা, যখন আমি বাংলাদেশেই ছিলাম। উনি একদিন আমার কাছে এলেন এবং আমাকে তার সব সমস্যার কথা বলতে শুরু করলেন। উনি বলেছিলেন ওনার প্রতিপক্ষ যদি মারা যায় তাহলে উনি সহজেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন। ওনার কথা শুনে আমি ওনার কাছে ওনার প্রতিপক্ষ নেতার ছবি চাইলাম। যখন উনি আমাকে ওই বিরোধী প্রার্থীর ছবি দিলেন, তখন আমি ওনাকে বলেছিলাম যে ওনার কাজ তো হবে, কিন্তু বদলে ওনাকে আমার 10 লাখ টাকা দিতে হবে। উনি আমার কথায় রাজি হয়ে গেলেন। এরপর আমি আমার কাজ শুরু করে দিলাম। কিন্তু কাজ শুরু করার কিছুদিনের মাথায় জানতে পারলাম সেই প্রতিপক্ষ কোনো এক জাদুকরের কাছ থেকে নিজের জন্য প্রোটেকশন নিয়ে নিয়েছেন আমার কাজের বিরুদ্ধে। সেই জাদুকরের বেশ কিছু জিন তার সিকিউরিটির জন্য নিযুক্ত ছিল, যা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। আমার জিন যখন তাদের ওপর আক্রমণ করলো, তখন বেশ ভালোই সংঘর্ষ হলো তাদের মাঝে। এই লড়াই হাতে হাতে লড়াই নয়, বরং জাদুকরদের মাঝে একে অপরের সাথে জ্ঞানের লড়াই। যখন আমি ওই জাদুকরের সাথে লড়ছিলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি দুর্বল হয়ে পড়ছি। ওই সময়ে ওই জাদুকরের সাথে লড়াই করাটা আমার জন্য নিছক বোকামি ছাড়া আর কিছুই ছিল না। আমার নিজের জীবন বিপদের মুখে পড়ে যাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। তখন আমি সেই রাজনীতিবিদকে একদিন আমার কাছে ডেকে বললাম, এই কাজটা খুব বেশি কঠিন, এখন আমার 10 লাখ টাকা নয় বরং 20 লাখ টাকা লাগবে। উনি তাতেও রাজি হয়ে গেলেন। এখন আমাকে এই কাজের জন্য এমন কিছু করতে হবে যেন আমি ওই বিরোধী প্রার্থীর জিনদের ধরতে পারি, যারা সেই প্রতিপক্ষ প্রার্থীর সুরক্ষার কাজে নিয়োজিত ছিল। এটা ছিল 1.5 সপ্তাহের মহা কঠিন এক কাজ, যা আমি এরপর অনেক সহজেই সম্পন্ন করলাম। 1.5 সপ্তাহ পর যখন আমার কার্যক্রম সম্পূর্ণ হলো, তখন ওই বিরোধী প্রার্থীর সিকিউরিটি জিনদের আমি ধরাশায়ী করতে সক্ষম হলাম এবং আমার কাছে বন্দী করে রাখলাম। এখন যতক্ষণ না তারা আমার অধীনে আছে, ততক্ষণ কেউই তাদের এই বন্দী দশা থেকে মুক্তি দিতে পারবে না। এরপর আরেকটি কাজ আমি করেছিলাম, সেটা হলো আমার অধীনস্থ জিনদের মাধ্যমে ওই জাদুকরকে মেরে ফেললাম, কারণ সে ভবিষ্যতে আমার ক্ষতির কারণ হতে পারে। এক ঢিলে 2 পাখি মারা হলো। আমার চাল বুঝতে পারল না কেউই, আমার ভবিষ্যৎ সিকিউরিটিও হয়ে গেল। সেই জাদুকর ভেবেছিল যে প্রথম যুদ্ধে হেরে যাওয়ার পর আমি এই কাজ থেকে হয়তো সরে গিয়েছি, কিন্তু আমি তাকে ঘুমের মধ্যে মেরেছিলাম, কারণ যদি সে জাগ্রত থাকতো তাহলে তাকে মেরে ফেলার কাজটা অনেক কঠিন হয়ে যেত। এখন আমার লক্ষ্য ছিল সেই বিপক্ষ দলীয় প্রার্থী, যিনি সেই রক্ষাকারী জিনদের চলে যাওয়ার পর পুরোপুরি আমার জন্য সহজ টার্গেটে পরিণত হয়েছিল। আমি আমার জিনের মাধ্যমে তার আত্মীয়কে প্রসেস করলাম। এরপর আমার জিন ওনার ওপর এমন এক মৃত্যু দিল যে তার মৃত্যু একদম স্বাভাবিক বলেই মনে হলো। তার পরিবারের লোকেরা পোস্টমর্টমও করালো না। করালেই বা আমার কি? হতে পারে তার পোস্টমর্টম রিপোর্টেও জানা যেত যে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকে গলা টিপে মারা হয়েছে। এবার খুঁজতে থাকো কে মেরেছে। শেষমেশ ধরা যদি কাউকে পড়তেই হয়, তবে ধরা পড়লে পড়তো সেই বিপক্ষ দলীয় নেতার আত্মীয়ই। এটা ছিল সেই ঘটনা যার পর আমি পর্তুগালে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছিল এবং এও সম্ভব ছিল যে আমাকে ধরে ফেলতে পারত মানুষ। পঞ্চম ঘটনা হলো একজন পরিচিত ব্যবসায়ীর। এই বাংলাদেশি ব্যবসায়ী কানাডায় থাকতেন। ওনার একজন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আমার কাছে আসেন এই কামনা নিয়ে যে উনি সেই কানাডা প্রবাসীর ব্যবসা শেষ করতে চান। এরপর যখন উনি আমাকে টাকা দেওয়ার প্রস্তাব করলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এখন আমার সেই কানাডার ব্যবসায়ীর সকল তথ্যের প্রয়োজন। শুধু কালজাদু করতে চাওয়া ব্যক্তিটি আমাকে সেই কানাডার ব্যবসায়ীর ও তার মায়ের ছবি এনে দিলেন। ওনার মায়ের নাম আর ওনার নামও বললেন।
আমি আমার জিনের দলকে সেখানে পাঠালাম যাতে তারা দেখতে পারে যে কোনো জাদুকর ওনার রক্ষায় নিয়োজিত আছে কিনা। যখন জানতে পারলাম যে সে সব জাদুতে বিশ্বাস করে না, তখন উনি আমার সহজ শিকারে পরিণত হয়ে গেলেন। আমি জিনের মাধ্যমে ওনার ওপর জাদু করতে শুরু করলাম। ওনাকে জাদু করা মিষ্টি খাওয়ালাম আর ওনার চায়ের মধ্যে ছাগলের রক্তের কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এই যে কাজগুলোর কথা আমি বলছি, সেই সব কাজ আমার সেই জিনগুলোই করেছিল। আমি এসব কাজ করে ওনার মস্তিষ্ক এমনভাবে নিয়ন্ত্রণ করছিলাম যে উনি সঠিকভাবে যেন কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে না পারেন। সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে ওনার ব্যবসায় বেশ কিছু ক্ষতি হয়ে গেল। আমার জিনও ওনার ওপর সবসময় নজর রাখত। যে কোনো সঠিক কাজ করতে গেলে তাকে সেখান থেকে পথভ্রষ্ট করে দেওয়া হতো। কয়েক মাস পর সে এত বড় ব্যবসায়ী রাস্তায় এসে দাঁড়িয়েছিল। বেচারা এত বড় ক্ষতি সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। শোনো, ঘটনা তো অনেক আছে, যদি তুমি বলো তবে আমি শুনিয়ে দিতে পারি। আমার কাছে তো অনেক ধরনের মানুষ আসে। আমি যে দাবি করছি ঘটনার শুরুতে, সেই দাবি আমি পুনরায় করছি। যদি তোমাদের বা তোমাদের শ্রোতাদের আমার দাবি মানতে অস্বীকৃতি থাকে বা যদি মনে করো যে সব ঘটনা ভুয়া, তাহলে একটা কাজ করো। যদি তোমাদের মধ্যে কেউ আমাকে পরীক্ষা করতে চাও। আগেই বলেছিলাম, এখানে তিনি আবারও বলেছেন যে যদি আপনি সন্দিহান হন, এরপরে তিনি যেটা বলেছেন সেই পদ্ধতির কথা, তিনি আপনাকে বিশ্বাস করাতে সক্ষম যে এই পদ্ধতির মাধ্যমে আপনি আসলেই আর সন্দেহ রাখবেন না। যাই হোক, আমি সেটা স্কিপ করে গেলাম। এই জাদুকরণী মহিলা সেদিনের মতো ওনার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? ঘটনা শেষ? হ্যাঁ, শেষ। তবে অর্ধেক, বাকি অর্ধেক শুনবেন না? যেমনটা আমি ঘটনার শুরুতে বলেছিলাম যে আমি এবার 2 পার্টে একই সাথে বলবো, একই ইমেলে লিখব শুধুমাত্র আপনাদের জন্য। আমি ঠিক তেমনটাই করতে যাচ্ছি। জাদুকরণীর এসব ঘটনা সেদিনের মতো শেষ করে আমি ঘটনাটি উনি যতটুকু বলেছিলেন ততটুকু লিখে সেদিনের মতো ঘুমানোর প্রস্তুতি নিলাম। এখন আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেদিন আমি এই ঘটনাগুলি লিখে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম, সেদিন রাতে ভোর 4:43 আমার ঘুম ভাঙল। আমি দেখলাম যে আমি মনে হয় উল্টো হয়ে আমার বুক বিছানার দিকে দিয়ে শুয়ে আছি। হঠাৎ মনে হলো আমার শরীরের নিচে থাকা তোষকটা যেন নড়ছে আর বুকটা ধরফর করছে। এতটা বেগে ধরফর করছিল যে মনে হচ্ছিল আমার শরীর কাঁপছে। আমি ভাবছিলাম যে এভাবে সবকিছু কাঁপছে কেন। আমার মাথায় এলো যে ভূমিকম্প হচ্ছে না তো আবার। আমি আমার ঘরের দরজার দিকে তাকালাম। মনে হচ্ছিল দরজাটা কাঁপছে খটখট আওয়াজ করে। হঠাৎ মনে হলো আমার কোমরের ওপর থাকা কম্বল কেউ ধরে টেনে নিয়ে যাচ্ছে। এসব বিষয়ে রিসার্চ করতে করতে মাঝে মাঝে ভয় জিনিসটা তেমন ছিল না। আমি বিছানা থেকে উঠে ডাইনিং রুমের দিকে গেলাম। ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম যে ফ্যান তো একেবারে স্থির, ভূমিকম্প তো হচ্ছে না। আমি বেসিনে মুখ ধুয়ে আমার ঘরের বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। রাত তখন 4:58। আমি সিগারেট খেয়ে রুমে ফিরে লাইট অফ করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। একটু তন্দ্রা আসতেই আবার সেই একই অনুভূতি, ভূমিকম্প, কেউ আমার কম্বল ধরে টেনে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমি এবার বিরক্ত হয়ে উঠে ঘরের লাইট অন করে দরজার সামনে দাঁড়ালাম। দরজা খুলে আমি বাইরে গিয়ে এমন এক দৃশ্য দেখলাম যা আমার কল্পনার অতীত। আমার ঘরের সামনেই যেন 50-60টা তেলাপোকা উল্টো হয়ে পড়ে আছে। আমি ভেবেছিলাম এগুলো হয়তো মৃত। আমি আমার রুমে এসে দেখি আমার রুমের মেঝেতে এমন আরও 50-60টা তেলাপোকা। বিছানার দিকে তাকিয়ে দেখলাম বিছানার মশারির ওপরেও মৃত তেলাপোকা। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ফজরের আজান দেবে। আমার আম্মু নামাজের জন্য উঠলেন। আমার রুমের সামনে এসে উনি আমাকে জিজ্ঞেস করলেন, কিরে, তোর রুমের বাইরে এত তেলাপোকা মরে পড়ে আছে কেন? আমি ওনাকে বললাম, রুমের ভেতরে আসো। উনি আমার রুমের ভেতরে এসে আমার মতো একটা শক খেলেন। এরপর উনি আমাকে জানালেন এটা অসম্ভব, কারণ বাসার কোনো রুমেই তেলাপোকা মরার কোনো মেডিসিন প্রয়োগ করা হয়নি। এরপর আমার মা ঘর ঝাড়ু দেবেন ভেবে ফুলের ঝাড়ু নিয়ে আমার রুমে উপস্থিত হলেন। আশ্চর্যজনকভাবে ঝাড়ুটার স্পর্শ পেয়ে প্রতিটি তেলাপোকা সোজা হয়ে দৌড়ে কোথায় পালিয়ে গেল। এই ঘটনার ব্যাখ্যা আমার আজও জানা নেই। আছে শুধু প্রশ্ন, যদি তেলাপোকা মারার মেডিসিন দেয় তাহলে এরা কেন মারা গেল না? আর যদি সারা ঘরে মেডিসিন দেয়া হয়, শুধুমাত্র আমার ঘরের সামনেই কেন এরা আসবে? ভূমিকম্প ছাড়া আমার ঘরের দরজা কিভাবে কাঁপল? তর্কের খাতিরে যদি মেনেও নেই যে এসব নিছকই আমার মনের কল্পনা, তাহলে আমার আম্মু যা দেখলেন সেটা কি সত্যি না?
আমি জানি না। এতক্ষণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কেন শেয়ার করলাম জানেন? শুনুন, জানতে পারবেন। এই ঘটনার প্রথম পর্ব শুনে আপনারা অনেকেই ভাবছেন হয়তো এই ছেলেটা হারামকে প্রমোট করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটা কথা বলি, আপনারা তো প্রতিদিন নিউজ চ্যানেল দেখেন যেখানে ডাকাতি ও খুন, নানান ধরনের নেগেটিভ খবরও আসে। সেসব নিউজে এটাও বলা হয় কিভাবে ডাকাতি আর খুন করা হয়েছে এবং এসব নিয়ে মানুষকে সতর্কও করা হয়। এর মানে এই নয় যে তারা ডাকাতি বা খুনকে প্রচার বা প্রমোট করছে, বরং এর উদ্দেশ্য হলো মানুষকে জানানো যে আজকাল এই দুনিয়াতে এই দেশে কি ঘটে চলেছে। আরেকটা কথা বলি, আপনারা আবার এই ঘটনার প্রথম অংশ শুনতে পারেন যেখানে এই মহিলা কখনোই এটা দাবি করেননি যে তিনি কালো জাদু করেন। যদিও উনি কালো জাদু শব্দটার ব্যবহার করেছেন, কিন্তু উনি শুরুতেই ক্লিয়ার করেছেন যে উনি জিনদের মাধ্যমে কাজ করে থাকেন। ওনার বলা সব ঘটনার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের সেই জিনের দুনিয়ার সম্পর্কে জানানো, আর এটাও জানানো যে আসলে এই দুনিয়া আছে আমাদেরই মাঝে, আর এটাও জানানো যে এই দুনিয়াটা কিভাবে কাজ করে। তবু আমি বলে রাখি যে ওই মহিলা যাই বলেছেন, ওনার কোনো প্রকার বক্তব্যের জন্য আমি কোনো দায়িত্ব নিচ্ছি না। তিনি যা কিছু বলেছেন আমি শুধু সেটা ওনার ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। এর পেছনে কি রহস্য আছে সেটা আল্লাহই ভালো জানেন। যাই হোক, চলুন আমরা আবার সেই জাদুকরিনীর ঘটনায় মনোনিবেশ করি। ঘটনার পরের অংশ আমি আবারও জাদুকরিনী মহিলার ভাষাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন জাদুকরিনী: বাবা, কেউ যদি নিজের নাম আর তার মায়ের নাম লিখে থাকেন কমেন্ট সেকশনে, তাহলে তোমার এবং তোমার শ্রোতাদেরও বিশ্বাস হয়েছে এতক্ষণে যে আমি কে, আমার সাথে কে আছে আর আমি কি করতে পারি। এই ঘটনা যেদিন প্রচার হবে তার আগের দিন তুমি আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্ট পড়ব প্রথম অংশ শেষ হবার পরে। তোমাদের কমেন্ট সেকশনে অনেকেই হয়তো এতক্ষণে বলেছে বা বলবে আগামীকাল যে তাদের স্বপ্নে এমন কিছু ঘটে গেছে যার কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, এবার তোমাকে একটা মজার কথা বলি। আমি কিন্তু ইতিমধ্যে টুকটাক তোমাকেও দেখিয়েছি গত রাতে। বুঝতে পেরেছ হয়তো যে আমি কি করতে পারি। এখন তুমিও এই ব্যাপারে অনেকটাই জানো। বাবা, তোমাদের কমেন্ট সেকশন চেক করো তো। অনেকেই এখন আমার নামে হয়তো জাহান্নামের সার্টিফিকেট বিলি করছে, অথচ যারা এই সার্টিফিকেট বিলি করছেন এনারা নিজেরাও জানেন না যে এনারা কোথায় যাবেন, কিন্তু অন্যদের জাহান্নামের সার্টিফিকেট এমনভাবে দিচ্ছেন যেন এনাদের নিজেদের জান্নাতে যাওয়াটা পাকা হয়ে গেছে। আমি জানি যে আমি গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু প্রতিটি কাহিনীর দুইটা দিক থাকে। যেখানে আমি মানুষের সাথে অনেক অন্যায় করেছি, সেখানে কিছু মানুষের ভালো করার জন্য তাদের উপকারও করেছি। এখন কিয়ামতের দিনই পরিষ্কার হবে কার পাল্লা কতটুকু ভারী। এখন তোমাকে আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো আমার ভালো কাজগুলোর মাঝের কিছু কাজ, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমি মানুষকে সাহায্যও করেছি। আবারও বলি যে আমার জ্ঞান ভুল নয়, আমি কোনো ভুল চিৎকার করিনি, কোনো শয়তানের কাছে সাহায্য চাইনি, কোনো শিরক বা কালাম পড়িনি। আমি জিনের মাধ্যমে ভালো কাজও করি এবং একইভাবে খারাপ কাজও করি। ঘটনা এক। একদিন আমার দরবারে একজন মহিলা এসে হাজির হলেন। ওনাকে দেখে যেন খুবই বিমর্ষ মনে হচ্ছিল আমার। এটা তখনকার ঘটনা যখন আমি বাংলাদেশেই থাকি। সেই মহিলা আমার সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং হাত জোর করে বলছিলেন যে ওনার পরিস্থিতি কতটা খারাপ। ওনার স্বামী কোনো চাকরি বা কাজ পাচ্ছিল না, ছেলেদের কোথাও চাকরি হচ্ছিল না। মনে হচ্ছিল যে ওনাদের বাড়ি থেকে সুখ পুরোপুরি পালিয়ে গেছে। উনি বলেছিলেন যে ওনার ঘরের চারপাশে পরিষ্কার করলেও নোংরা ময়লা পড়ে, কিছুক্ষণের ভেতর আবার দুর্গন্ধ হয়ে যায়। এত নোংরা আবর্জনা কোথা থেকে আসে কেউ জানে না। ওনাদের আলমারিগুলোর ভেতরে থাকা কাপড়গুলো কেউ যেন ব্লেড দিয়ে কেটে চলে যায়। না, ওনাদের মেয়েদের জন্য ভালো কোনো সম্পর্ক আসছে না। ওনাদের ছেলেদের চাকরি বা বিয়ে হচ্ছে না। ওদের বিয়ের সম্পর্ক এলেও কোনো না কোনো অজুহাতে সেই বিয়ে বাধা পড়ে। প্রথম দিন আমি সেই মহিলাকে এড়িয়ে চললাম এবং ওনাকে ওনার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে ওনার পরিবার খুবই গরিব আর ওনার পক্ষে আমার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। কিন্তু
কিছু সপ্তাহ পর উনি আমার কাছে আবার ফিরে এলেন এবং একেবারে আমার পায়ের কাছে পড়ে গেলেন। উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে ওনার মেয়ের শরীরে কাটা দাগ পড়েছে এবং ওনার মেয়ের মুখ দিয়ে কেউ পুরুষালী কণ্ঠে কথা বলছে, আর অনবরত ওনার মেয়ে পাগলের মতো আচরণ করছে, এমনকি নিজেকে মারারও চেষ্টা করছে। তোমাদের এখানে একটু বলে রাখি, আমি কোনো ইস্তেখারা করি না। যদি কাউকে চেক করতে হয় যে তার সাথে কোনো সমস্যা আছে কি না, আমি আমার জিনদের পাঠিয়ে চেক করি, দেখি কোনো সমস্যা আছে কি নেই। আর হ্যাঁ, তোমাকে গতদিন হয়তো আমি আমার জিনদের নাম বলিনি। আসলে আমার অধীনে থাকা কয়েকজন জিন আছে, তাদের মাঝে 4 জন খুবই বিশেষ আমার জন্য। আমি বেশিরভাগ কাজ এই 4 জনের মাধ্যমে করে থাকি। এদের মধ্যে একজনের নাম সামাইল, দ্বিতীয় জনের নাম মারু, তৃতীয় জনের নাম মাস এবং চতুর্থ জনের নাম হুজ্জা। এখন বলি সেই মহিলার ঘটনা। সেই মহিলা আমার কাছে এসে বসে খুবই আকুতি মিনতি করছিলেন ওনাকে সাহায্য করার জন্য। আমার ছোট মেয়ে তখন আমার পাশেই বসেছিল। সে আমাকে বলল, আম্মা, এনার কাজটা করে দিন দয়া করে। আমি ওই মহিলার উপর কিছুটা রেগে গেলাম। তখন আমি ওনার কাছে জানতে চাইলাম উনি কোথায় থাকেন। ওনার বাড়ির ঠিকানা নিয়ে আমি সামাইলকে ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে সামাইল ফিরে এসে আমার কানে কানে বলল, এদের বাড়িতে ভয়াবহ জাদু করা হয়েছে এবং যেই জাদুকর এই জাদু করেছে সে অনেকগুলো জিনকে এনাদের পেছনে লাগিয়ে দিয়েছে যেন এনাদের কোনো নেক বা হালাল কাজই না হয়। এরপর সামাইল আমাকে বলল, আম্মা, আপনাকে এদের বাড়িতে যেতে হবে, আপনার সাথে আমরাও যাব। এনাদের বাড়িতে কিছু কাজ করে সেই জাদুকরের সঙ্গে যোগাযোগ করতে পারবো। আমি ওই মহিলাকে বললাম যে আগামী রবিবার আমি ওনার বাড়ি যাব, এরপর বাদ বাকি কথা সেখানেই হবে। পরবর্তী রবিবার এলো, আমি ওনাদের বাড়ি চলে গেলাম। ওনাদের বাড়ির অবস্থা দেখে আমি নিজেও চিন্তিত হয়ে পড়লাম। ওনার ছোট ছোট মেয়ের মুখে আমি ভয়ের ছাপ লক্ষ্য করছিলাম। আমার দিকে তাকিয়ে তাদের মুখে কিছু আশার আলো যেন আমি দেখতে পাচ্ছিলাম। তারা যেন আমাকে এক ধরনের মাসিহা মনে করতে শুরু করেছিল, যেন তাদের এই সমস্যা থেকে আমি বের করে নিয়ে আসতে পারি। আমি যখন ওনাদের বাড়িতে প্রবেশ করলাম তখন সেখানে কোনো জিনদের দেখা পেলাম না। হয়তো তারা আমার আসার খবর শুনে পালিয়ে গেছে। সামাইল আমাকে জানালো, আম্মা, বাকিরা এখান থেকে পালিয়ে গেছে। আমি জিন দেখতে পারি, কিন্তু তারা আমাদের মতো একে অপরকে দেখে না। এই দৃষ্টিশক্তিটা শুধুমাত্র একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছেই থাকে, যা অনেক সময় জন্মগত হয়, আবার অনেক সময় অর্জন করা যায়। সাধারণ মানুষ হয়তো এটা বুঝতে পারবেন না। যাই হোক, ওনাদের বাড়িতে কিছু একটা আছে। আমি খেয়াল করলাম যে তাদের বাড়ির ওপর অনেকগুলো কাক আর চিল ঘোরাফেরা করছে। যদি কারো বাড়ির ওপরে চিল আর কাক এভাবে ঘোরে তাহলে 100% প্রমাণ যে ওই বাড়ির ওপর কালো জাদু করা হয়েছে। আমি বাড়ির প্রতিটি সদস্যের সাথে আলাদা আলাদাভাবে কথা বললাম। তাদের আমি জিজ্ঞেস করছিলাম যে তারা কি কি অনুভব করেছে এই বাড়িতে। তাদের সবচেয়ে ছোট 9 বছরের মেয়েটা বলেছিল সে দেখতে পায় একজন মহিলাকে যার শরীর আগুনে পুড়ে যাচ্ছে এবং সেই মহিলা তাকে নাকি স্বপ্নে এসেও ভয় দেখায়। সেই মহিলার ইমিডিয়েট বড় বোন বলতে শুরু করলো যে সে ঘরে নানান ধরনের ছায়া দেখে এবং প্রায়ই ঘুমের মধ্যে কেউ নাকি তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। ওই বাচ্চাদের বাবাকে দেখে একজন ভালো মানুষ বলেই মনে হচ্ছিল আমার। ওনার চেহারায় সাদা দাড়ি ছিল, কপালে নামাজি দাগ স্পষ্ট। আমি ওনার কাছে জানতে চাইলাম যে ভাইজান, আপনার সাথে কি কিছু হয়েছে? উনি বললেন ওনাকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় এবং নিয়মিত চেষ্টা করা হয় যেন তিনি নামাজে যেতে না পারেন। তারপর তিনি একটি ঘটনা শেয়ার করলেন। সেটা ছিল কিছুটা এমন। এক রাতে তিনি ইশার নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ কেউ ওনাকে এমন জোরে ধাক্কা দিল যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 থেকে 7 ফুট সামনে গিয়ে পড়লেন। ওনার মুখে প্রচুর আঘাত লেগেছিল। ওনার নাকের হাড়ও নাকি ভেঙে গিয়েছিল। এই ঘটনা নাকি প্রায় 2 মাস আগের, কিন্তু এখনও ওনার মুখে আঘাতের চিহ্নটা রয়ে গেছে। সেই মহিলা যিনি ওই বাচ্চাদের মা, তিনি আমার কাছে এসে বললেন যে রান্না করার ফাঁকে আমাদের হাঁড়িতে কেউ এমন কিছু দিয়ে চলে যায় যার জন্য হাঁড়ি থেকে প্রচুর দুর্গন্ধ বের হতে শুরু করে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই বুঝতে পারিনি যে আসলে এই কাজটা কে করেছে। এরপর যখন হাঁড়িতে খিচুড়ি রান্না করা হয় তখন হাঁড়ি থেকে গরুর গোবরের মতন বাজে গন্ধ বের হয়।
আমি এসব শুনে ওনার মেয়ের সাথে দেখা করতে চাইলাম, যার শরীরে কাটা দাগ ভেসে উঠেছিল আর যার ওপর জিন হাজির হয়েছিল। আমি সেই মেয়ের ঘরে ঢুকতেই দেখলাম যে সে একদম অযত্নে ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘরে ঢোকার সাথে সাথেই সে বিছানায় উঠে পড়ল। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম, আমার মনে হলো তার মধ্যে কিছু একটা অবশ্যই আছে। সে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমাকে আক্রমণ করতে চেষ্টা করলো, কিন্তু মাঝপথেই সামাইল আর মারু তাকে ধরে ফেলল। এরপরে সে একেবারে অভ্রান্তভাবে চিৎকার করছিল আর হাত পা ছোড়াছুড়ি করছিল আর আমার ওপর আক্রমণের চেষ্টা করছিল অনবরত। আমি সামনে এগিয়ে গিয়ে তার মুখে জোরে একটা চড় মারলাম, আর সাথে সাথে সে একদম ছোট বাচ্চার মতো মন খারাপ করে বিছানায় বসে পড়ল। আমি তার কাছে প্রশ্ন করতে শুরু করলাম, তুই কে? তোকে কে পাঠিয়েছে? তোর পেছনে কোনো জাদুকর আছে? বল। সে বলল, আমাকে তো ওই জাদুকর তার গোলাম বানিয়ে রেখেছে। যদি আমি তার নাম বলি তবে সে আমাকে মেরে ফেলবে আপা। এখন ওই জাদুকরের সাথে যোগাযোগ করতে হলে আমাকে কাজ করতে হবে। আমি বাড়ির সবাইকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিলাম, শুধু ওই মেয়েটিকে বাদে। মেয়েটি তখনও আমার সামনেই বসা অবস্থায় ছিল। আমি সামাইল আর মারুকে নিয়ে ঘরে মেয়েটির সামনে ছিলাম। আগেই বলে রাখি যে যখনই আমি বাড়ি থেকে বের হলাম তখন আমার আরও দুইজন জিন রজনী আর বুসিরের কাছে বাড়ির দায়িত্ব দিয়ে আসতাম, কারণ যেসব জাদুকর আমার শত্রু হয়ে উঠেছিল তারা সব সময় সুযোগের সন্ধানে থাকতো যে কিভাবে আর কখন তারা আমার পরিবারের ক্ষতি করতে পারবে। সেই কারণে রজনী আর বুসির আমার অনুপস্থিতিতে বাড়িটা রক্ষার কাজ করত। যাই হোক, আমি সেই মেয়েকে সামনে বসিয়ে আমার মতো জাদুর আয়াত পড়া শুরু করলাম। কিছু সময় পর সেই জাদুকর আমাকে তার জিনের মাধ্যমে তার বার্তা পাঠাতে লাগলো। এটা এমন একটা পরিস্থিতি যখন আমরা জাদুকররাই আর এক জাদুকরের বিরুদ্ধে লড়াই করি। এই লড়াই চলাকালীন আমরা একে অপরের শক্তি সম্পর্কে ধারণা পাই। সেই জাদুকরও আমার শক্তির কথা বুঝে গিয়েছিল। আমি সামাইল আর মারুকে তার ডেরায় পাঠিয়ে দিয়েছিলাম। সেই জাদুকর তৎক্ষণাৎ পিছনে হটতে বাধ্য হলো আমার খবর পেয়ে এবং আমাকে খবর পাঠালো, ঠিক আছে, আমি আমার জিনদের ফিরিয়ে নিচ্ছি। যখন আমি তাকে খবর পাঠিয়ে জিজ্ঞেস করলাম যে এই কাজটা কে করাচ্ছে তাকে দিয়ে, আমার প্রশ্ন শুনে সে খবর পাঠিয়ে দিল, আপনি যেই বাড়িতে বসে আছেন ওই বাড়ির মহিলার স্বামীর বড় ভাইয়ের বউ আমাকে দিয়ে এই জাদু করাচ্ছে। আমি কারণ জানতে চাইলে সে বলল, ওই মহিলা তার ছেলের সাথে এই বাড়ির এই মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু যখন তারা বিয়েতে রাজি হয়নি তখন সে বাড়িতে আমাকে দিয়ে জাদু করিয়েছে। আমি জাদুকরকে খবর পাঠালাম আর বললাম যে ওই বাজে মহিলাকে যেন তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে এবং আমার সাথে ফোনে কথা বলিয়ে দেয়। একটু পরেই সেই বাজে মহিলার ফোন আসলো, কিন্তু সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল। বলছিল যে যদি এই জাদুকর পিছিয়ে যায় তাতে কি হয়েছে, আমি অন্য কাউকে দিয়ে এই জাদু করিয়ে নেব। তার কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম সে জেদি প্রকৃতির খারাপ ধরনের মানুষ এবং প্রতিশোধের নেশায় পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে মানল না। এরপর আমি তাকে হুমকি দিয়ে বললাম যে তুই নিজের পরিণতি দেখে নিস, এই বাড়ির সবার কাছে এসে তোকে মাফ চাইতে হবে। এরপর একদিন সেই মহিলা কাপড় শুকাতে ছাদে এসেছিল। আমি আগে থেকেই মারুকে সেখানে ডিউটিতে রেখেছিলাম। মারু সেই মহিলাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার নির্দেশ অনুযায়ী ছাদ থেকে পড়ে তার পা ভেঙে গেল। যখন তার পায়ের আঘাত কিছুটা ভালো হলো তখন সে হুইল চেয়ারে তার দেবরের পরিবারের কাছে এসে ক্ষমা চাইল এবং এবার তাদের ওপরে জাদু করানোর জন্য তওবা করল। ঘটনা 2। আরেকটা ঘটনা যে আমি তোমাকে বলবো সেটা হলো পর্তুগালের কোনো এক রয়্যাল ফ্যামিলিকে নিয়ে। একদিন আমি আমার এক মুরিদের কাছ থেকে জানতে পারি যে সেই পরিবারের ওপর নানান রকমের সমস্যা চলছে। ওনারা নাকি অনেক পীর ফকির চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু কেউই তাদের সমস্যার সমাধান করতে পারেনি। ওনারা আমাকে আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বার্তা পাঠিয়ে ওনাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানালেন। বেশ নামিদামি লোক হওয়ার কারণে ওনারা নিজে আমার কাছে আসতে পারলেন না বিধায় আমি ওনাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলাম। কিন্তু তখন আমি জানতাম না যে ওনাদের সঙ্গে ঠিক কী ধরনের সমস্যা আছে, কারণ ওনারা প্রায় সব কিছু গোপনে রেখেছিলেন। আর আমি চাইলে সামাইল বা মারুকে দিয়ে খোঁজ নেওয়াতে পারতাম, কিন্তু টাকা ছাড়া এই কাজ
আমি করবই বা কেন? যাই হোক, আমি যখন ওনাদের বাড়িতে পৌঁছালাম, অথবা বলতে পারো যে ওনাদের প্রাসাদে পৌঁছালাম, তখন দেখলাম ওনাদের পৈতৃক বাড়ির পেছনে একটা বিশাল বড় জঙ্গল ছিল। কিন্তু যেই মুহূর্তে আমি ওনাদের বাড়িতে প্রবেশ করলাম, চারিদিকে শুধু জিন আর জিনই দেখতে পেলাম। ওনাদের প্রাসাদের ছাদ থেকে নিচের মাটিতে, গলিতে, দরজার সামনে প্রতিটি জায়গাতেই জিন হাজির ছিল। এবং এরা কোনো সাধারণ জিন নয়, বরং আমার মনে হচ্ছিল যে যিনি এই জিনদের এখানে পাহারার দায়িত্বে দিয়েছেন তিনি সাধারণ কোনো জাদুকর নন। এরপর যখন আমি ওনাদের ঘরের ভেতরে প্রবেশ করলাম, তখন ওনারা আমাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং আমাকে সম্মানের সাথে বসালেন এবং খাওয়ালেন। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা এবার আপনারা বলুন তো আপনাদের সমস্যাটা কি? কারণ ইতোমধ্যে আপনাদের বাড়িতে আমি যে ভারী পাহারা দেখেছি সেটা মোটেই স্বাভাবিক নয়। ওনারা আমাকে জানালেন যে পরিবারের 2 ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তারপর সেই পরিবারের একজন মহিলা বললেন, আমার স্বামীর ছোট ভাই আমার স্বামীর ওপর জাদু করিয়েছে। অর্থাৎ 2 ভাইয়ের পরিবারের মাঝে যেই পরিবারের ওপর জাদু হয়েছে সেই ভাইয়ের পরিবারই আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। ছোট একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে বলল, আব্বু যেন কেমন করে আন্টি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বু কোথায়? তখন সেই ছেলের মা বললেন, ওর আব্বু ওপরে ঘরে আছে, কিন্তু আপনি আগে বুঝে নিন এই কাজটা আপনি করতে পারবেন কিনা। আমি বললাম, আমি পারবো, আমাকে নিয়ে চলুন। সেই জাদুকর এই বাড়ির ওপর যত জিনের ডিউটি বসিয়েছিল তারা আমাকে দেখে খুবই সতর্ক হয়ে গিয়েছিল। তারা সব দিক থেকে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এবং ভয় দেখানোর চেষ্টা করছিল। কিন্তু যেহেতু আমি আমার নিরাপত্তা নিয়ে এসেছিলাম, অর্থাৎ সামাইল এবং মারু যেহেতু আমার সাথেই ছিল, সেহেতু তারা আমার ওপর আক্রমণ করতে পারছিল না। যখন সেই মহিলা আমাকে ওনার হাজব্যান্ডের ঘরে নিয়ে গেল, আমি তখন দেখলাম যে ওনার হাজব্যান্ড নিজের ঘরে এদিক থেকে ওদিকে হাঁটছে। ওনার ঘরে ঢুকতে আমি বুঝতে পারলাম যে ওনাকেও কেউ পজেস করেছে এবং উনি এই মুহূর্তে পজেস অবস্থাতেই আছেন। ওনার সম্পূর্ণ ঘর যেন ছায়ায় ডুবেছিল। এত আলো থাকার পরেও সেখানে ঘন কালো অন্ধকার যেন সবকিছু ঢেকে দিয়েছিল। প্রথমেই সেই মহিলার হাজব্যান্ড আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুই তো আগে লোকজনদের উপর জাদু করতিস, এখন জাদু আমনের জন্য আসিস? উনি আমার সাথে বাংলা ভাষায় কথা বলছিলেন, যদিও তিনি বাংলা জানতেন না। এমনকি ওনার পরিবারের কেউই বাংলা জানত না। আমার সাথে কথা বলার জন্য ওনারা একজন অনুবাদক রেখেছিলেন যে আমাদের একে অপরের কথা বুঝিয়ে দিচ্ছিল। ওনার পরিবারও সেই মহিলার হাজব্যান্ডকে বাংলায় কথা বলতে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। আমি ওনাদের বললাম, আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আমাকে একা একা রোগীর সাথে কথা বলতে দিন। এখন যেহেতু উনি একজন রয়্যাল ফ্যামিলির ওয়ারিশ, সেহেতু ওনার কিছু প্রোটোকল ছিল। ওনারা আমাকে একা রেখে যেতে একটু ভয় পাচ্ছিলেন। ওনাদের নিরাপত্তা কর্মীরাও আমাকে একা ওনার সাথে কাজ করতে দিচ্ছিলেন না। অবশ্যই আর কোনো উপায় না দেখে ওনাদের পরিবার আমার কাজের অনুমতি দিলেন। ঘরের ভেতরে যেতেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বল তুই কে এবং এনাদের কেন বিরক্ত করছিস? সেই ব্যক্তি একটি কর্কশ পুরুষ কণ্ঠে আমার সাথে কথা বলতে লাগলো। আমি কিছুক্ষণ চুপ থেকে আমার জানা জাদুর পড়াগুলো পড়ছিলাম। এমন সময় হঠাৎ ওনার আওয়াজ মেয়েলি হয়ে গেল। আমি বারবার ওনাকে জিজ্ঞেস করছিলাম যে তাকে এখানে কে পাঠিয়েছে, কি তার নাম, কিন্তু সে আমার কথার উত্তর না দিয়ে আমাকে নিয়ে বিদ্রূপ করছিল। এবার আমি রেগে গেলাম, একটা মোমবাতিতে আগুন দিলাম এবং সেটা সেই পজেস ব্যক্তির নাকের কাছে ধরলাম, যা জিনকে পুড়িয়ে মারার পদ্ধতি। যেই আমি মোমবাতি জ্বালিয়ে আমার জাদুর আয়াত পড়ে কাজ করতে শুরু করলাম, কিছুক্ষণের মাঝেই জিনটা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু জিনটা পুড়ে যাওয়ার পর যেটা হলো সেটা আমি কখনো ভাবিনি। আমি ওই ঘরটাকে বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছিলাম, তবুও বাকি জিনগুলো ভেতরে ঢুকতে শুরু করলো। আমি হতবাক হয়ে গেলাম যে আজ পর্যন্ত কেউ আমার এই বেষ্টনী পার করতে পারেনি। বেষ্টনী ভাঙতে পারলেও তারা আমার উপর হামলা করতে পারছিল না সামাইল আর মারুর জন্য। আমি বুঝতে পারছিলাম যে তাদের পেছনে যে কেউ আছে সে খুবই শক্তিশালী। আমি আমার জানা সবচেয়ে শক্তিশালী আমল বের করলাম, যেটা আমি আগে কখনো ব্যবহার করিনি, কারণ কখনো প্রয়োজন পড়েনি। যেই আমি সেটা পড়তে শুরু করলাম, জিনগুলো সব ঘর থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। কিন্তু ওই পজেসড ব্যক্তির ওপর নতুন এক জিনের আবির্ভাব হলো। সে আমাকে বলছিল যে আমাদের জাদুকর আপনার সাথে দেখা করতে চাইছে। আমি সামাইলকে বললাম, ওর সাথে যাও এবং দেখা করো সেখানে কি হচ্ছে আর কে এই ব্যক্তি যে এই লোকের ওপরে কালো জাদু করেছে। সামাইল সেই জিনের সঙ্গে সেই জাদুকরের ডেরায় গেল। সে সেখান থেকে ফিরে এসে আমাকে বলল সেখানে প্রায় 14 জন জাদুকর আছে। এটা একটা আফ্রিকান দেশ যেখান থেকে এই জাদু করা হচ্ছে। সে
সেই জাদুকর বার্তা পাঠিয়েছে যে যদি আমরা একে অপরের সঙ্গে লড়াই করি তাহলে দুজনেরই জীবন বিপদের মুখে পড়তে পারে। তাই ভালো হবে যদি আমরা নিজেরা লড়াই বন্ধ করি এবং এই সমস্যার সমাধান খুঁজে বের করি। সেই জাদুকর আমাকে সেই ব্যক্তির নামও বলেছিল যে এই জাদু করতে আদেশ দিয়েছে। আমি এরপর সেই পজেস ব্যক্তির ওপর থেকে পজিশনের সমস্যার কাজটা শেষ করলাম এবং ওনার পরিবারকে পুরো পরিস্থিতির খবর জানিয়ে দিলাম। ওনাদের পরিবারের সন্দেহ যে ব্যক্তির ওপর ছিল সেই সন্দেহই ঠিক ছিল। নিজের আপন ছোট ভাই তার নিজের বড় ভাইয়ের ওপর সম্পত্তির লোভে জাদু করিয়েছে। ছোট ভাইটা শহরের বাইরে থাকায় তাকে জলদি বাড়িতে ফেরার জন্য খবর পাঠানো হলো। পরের দিন ছোট ভাই আসার পরে সে আমাদেরকে জাদুকরের লোকেশন বলে দিয়েছিল, যার মাধ্যমে সে এই জাদু করাচ্ছিল। কারণ আমার দেয়া এত সব প্রমাণ দেখে ছোট ভাই যথেষ্ট ভীত হয়ে গিয়েছিল এবং সবকিছু স্বীকার করতে বাধ্য হয়েছিল। এরপর সে এই জাদু তুলে নেবে বলে সবাইকে আশ্বস্ত করে। এখন যেহেতু দুটো পক্ষই পিছিয়ে এসেছে সেহেতু ওনারা নিজেরাই সেই সম্পত্তির বিরোধটাও শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেললেন। সেই রয়্যাল ফ্যামিলি আমাকেও একটা বড় পুরস্কার পাঠিয়েছিলেন। এরপর এই ঘটনাগুলো বলার কারণ হলো যে যারা আমাকে জাদুকরি বলেছে তাদের উদ্দেশ্য করে এসব বলা। এগুলো আসলে জাদু বললেও কোনো জাদু নয়, এগুলো আসলে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমি খারাপ কাজও করতে পারি, ভালো কাজও। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ঘটনাটি শোনার জন্য এবং রাসেল ভাইকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ঘটনাটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আবারও বলতে চাই যে এই জাদুকরণী মহিলার ভাষ্যের কোনো দায়িত্ব আমি নিচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে সাবিত আলম তার ঘটনা শেষ করেছেন। বেশ লম্বা একটা ঘটনা এবং যে ঘটনাটি তিনি শেয়ার করেছেন এবং তিনি দুটো ভাগে এই ঘটনাটি প্রথমে ভাগ করেছিলেন, তারপরে একসাথে দুটো ঘটনা পাঠিয়েছেন। তিনি একটি ঘটনারই দুটি অংশ ছিল, সেটা একসাথে করে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সাবিত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছে ওই ঘটনাটি ভালো লেগেছে। আমি এখানে আসলে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি নিজেকে পারতপক্ষে আমি সবসময় নিজেকে খুব স্বল্প জ্ঞানী মনে করি, বিশেষত এই সমস্ত ব্যাপারে। যেখানে আমার জ্ঞান নেই, যেখানে আমার কোনো কিছু জানা নেই, সেখানে আমি কোনো মন্তব্য আসলে করতে চাই না। আর বাকিটা সাবিত আলম নিজেই বলে দিয়েছেন, যেহেতু উনি স্টোরি টেলার, উনি যেটা বলেছেন সেটাই আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে গ্রহণযোগ্য বেশি হবে। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। অদ্ভুত রকমের একটা ঘটনা শুনলাম এবং এই ঘটনা পড়ার সময় আমি বিভিন্নভাবে অস্বস্তি বোধ করেছি এবং আমি সাবিতকে ফোন দিয়েছিলাম। সাবিতের সাথে আমি কথা বলেছি যখন ঘটনাটি পড়ছিলাম আমি তখনই, যে কেন এরকম একটা অবস্থা। যাই হোক, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি এইগুলো এত কম বুঝি। একটু আগেও বললাম যেটা নিয়ে মন্তব্য করলে হয়তো শুধুমাত্র আপনাদের হাসানো হবে এবং আমি হাসির পাত্র হয়ে উঠব। যাই হোক, সাবিত প্রথম ঘটনাটি যেমন আপনাদেরকে শোনানোর জন্য লিখে পাঠিয়েছিলেন, এর পরবর্তী ঘটনাটা সাবিত নিজের মুখেই বলবেন। তো আমরা সরাসরি চলে যাব সাবিত আলমের কাছে এবং সাবিত আলম একটা ঘটনা আপনাদের নিজের মুখে বলে শোনাবেন। আপনারা জানেন যে সাবিত আলম শুধুমাত্র চমৎকার লেখেনই না, তিনি চমৎকার একজন স্টোরি টেলার। সুতরাং তার কণ্ঠে তার বলা ঘটনাটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। দেরি না করে চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে সবসময় ভালো আছি। আমি মোহাম্মদ সাবিত আলম, Voot.com এর মডারেটর বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ঘটনা। যে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন
আশরাফুল ইসলাম নামের একজন ব্যক্তি। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার ভাইয়ের সাথে। ওনার ভাইয়ের ঘটনাটি আজকে আমি নিজের ভাষায় ওনার কাছ থেকে শুনে আপনাদের সামনে উপস্থাপন করছি। শুরুতেই বলে রাখি, ঘটনাটি ঘটেছিল 2022 সালে ময়মনসিংহের কোনো একটি জায়গায়। চলুন এবার ঘটনার দিকে যাওয়া যাক। আশরাফুল সাহেব বলছেন যে ওনার ভাই খুবই মেধাবী এবং খুবই চতুর একজন মানুষ ছিলেন। প্যাঁচগোছ ওনার মধ্যে খুব বেশি একটা না থাকলেও উনি মোটামুটি বেশ চতুর ছিলেন। চতুরত্ব বলতে উনি ওনার কাজের ক্ষেত্রে খুবই বেশি ডেডিকেটেড ছিলেন এবং পড়ালেখায় খুব ভালো ছিলেন। ইভেন উনি তার পড়াশোনার জীবনে বেশিরভাগ জায়গাতেই পড়েছেন স্কলারশিপের মাধ্যমে। এতে করে বোঝা যায় যে আসলে উনি কতটুকু মেধাবী ছিলেন। উনি বাংলাদেশের কোনো একটি জায়গায় ভালো একটি অফিসে চাকরি করতেন। তখন আশরাফুল ভাই পড়তেন বাংলাদেশের কোনো একটি নামিদামি ইউনিভার্সিটিতে। ওনার ভাই একদিন সকালবেলা বাসায় এসে ওনার আব্বু আম্মুকে জানান যে উনি একটি ট্যুরে যেতে চান, যেই ট্যুরটি উনি বন্ধু বান্ধবদের সাথে যাবেন খাগড়াছড়ি এবং বান্দরবানের পাহাড় সাইড এলাকাতে। এখানে একটা কথা বলে রাখি যে আশরাফুল সাহেবের ভাইয়ের নাম ছিল ইসমাইল সাহেব। তো ইসমাইল সাহেব যখন বললেন যে উনি ট্যুরে যাবেন, তখন ওনার মা বাবা বিনা কোনো বাধায় রাজি হয়ে গেলেন। শুরুতে বলে রাখা ভালো যে ইসমাইল সাহেব কখনো মজা পছন্দ করতেন না। ইভেন উনি কারোর সাথে অকারণে মজাও করতেন না। এটা ছিল ওনার একটা গুণ। ট্যুর থেকে ফিরে আসলে ওনার বিয়ের কথা চলবে এই বলে জানিয়ে দিলেন ওনার বাবা মা ওনাকে। এই কথা জানানোর পরে ওনারও কোনো আপত্তি ছিল না আসলে বিয়ে শাদী করতে। তো পরিবারের বাকি যে ভাই বোনেরা ছিল ওনারা বেশ ভালোই খুশি হন যে পরিবারে একটা সুন্দর সময় আসতে যাচ্ছে, একটা সুন্দর টাইম আসতে যাচ্ছে যেখানে হচ্ছে বড় ভাইয়ের বিয়ে হবে, পরিবারের মধ্যে একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে। খুবই সুন্দর একটি সময়। শুধুমাত্র দেরি ছিল ওনার ভাইয়ের ট্যুর থেকে ফিরে আসা। যথারীতি ইসমাইল ভাই ওনার ট্যুরে চলে গেলেন। 7 দিন পর ইসমাইল ভাই ট্যুর থেকে ফিরে আসলেন। ওনার ট্যুর থেকে ফিরে আসার পরে ওনার পরিবার বেশ উৎফুল্ল হয়েছিলেন, কিন্তু সেই উৎফুল্লতা বেশি দিনের জন্য বা বেশিক্ষণের জন্য বলা ভালো, বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কারণ উনি সবসময় অফিস থেকে হোক বা যেখান থেকেই হোক বাসায় ফিরে সবসময় ওনার আব্বু আম্মুর অবস্থান জিজ্ঞেস করতেন যে আব্বু তুমি কেমন আছো, আম্মু তুমি কেমন আছো, বা ভাইদেরকে খোঁজ নিতেন যে তোমরা কেমন আছো, বোনদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলতেন। কিন্তু এবার ট্যুর থেকে ফেরার পরে উনি কারোর সাথে কোনো কথা না বলে একেবারে ডিরেক্ট উনার নিজের রুমে গিয়ে দরজায় তালা লাগিয়ে দিলেন। এই অবস্থা দেখে পরিবারের বাকি সদস্যরা মোটামুটি অবাক হয়ে যান যে এটা কি হলো। ইসমাইল তো কখনোই এরকম করে না। ও তো বাসায় এসে সবার আগে হচ্ছে মানুষের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করেন, বাসায় থাকা সকল মানুষের। তো আজকে এটা কি হলো আসলে? যাই হোক, ওনারা চিন্তা করলেন যে ও হয়তো বা টায়ার্ড, এই কারণে হচ্ছে ও আজকে ঘুমাবে, এই কারণে নিজের রুমে চলে গেল, হয়তো বা খাওয়া দাওয়া করে এসেছে বাহির থেকে। সেদিনের মতো উনি ঘুমিয়ে গেলেন। তো আশরাফুল সাহেব যিনি ঘটনা বলছেন উনি বললেন কি যে ভাই কি রাতে খাওয়া দাওয়া করবে না? ওনার আম্মুকে উনি বললেন যে আমি তাহলে ভাইকে ডেকে নিয়ে আসি। তো ওনার আম্মু বললেন যে না থাক, দরকার নেই, ওকে ডাকার দরকার নেই, ও ওর মতো আজকে ঘুমাক। তো সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমিয়ে গেলেন। এর পরের দিনের ঘটনা, সকল ভাই বোনেরা এবং বাসার মা বাবা যারা আছেন সবাই ঘুম থেকে উঠে গেলেন, কিন্তু সেখানে ইসমাইল ভাইয়ের কোনো উপস্থিতি দেখা গেল না। যদিও ইসমাইল ভাই সবার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে উনি শরীর চর্চা করে তারপর অফিসের জন্য প্রস্তুত হন, কিন্তু সেদিন উনি ঘুম থেকে আর ওঠেননি। আশরাফুল ভাই তো চিন্তা করলেন যে কি ব্যাপার, ভাই তো প্রতিদিন এরকম সকাল সকাল উঠে পড়ে, আজকে ওনার কি হলো যে উনি ঘুম থেকে এখনো উঠলেন না? আসলে কোনো সমস্যা হলো কিনা উনি বুঝতে পারছিলেন না। কিন্তু ওনার সিক্স সেন্স ওনাকে বলছিল মনে হয় কোনো একটা সমস্যার মধ্যে ওনার ভাই বর্তমানে আছেন, যেটা আসলে ওনারা নেগলেক্ট করছেন বা পাত্তা দিচ্ছেন না খুব বেশি একটা। যথারীতি চিন্তা ভাবনা বাদ দিয়ে ওনাদের ভাই বোনেরা সকলে মিলে স্কুলে চলে গেলেন, কেউ কলেজে চলে গেলেন, ওনার বাবাও ওনার চাকরি ক্ষেত্রে চলে গেলেন। দুপুর 2টার দিকে যখন আশরাফুল ভাই ফিরলেন বাসায়, তখন উনি দেখলেন যে ওনার ভাইয়ের দরজা তখনও বন্ধ। উনি ওনার মার কাছে গেলেন, ওনার মাকে বললেন যে মা, ভাই কি এখনো ঘুম থেকে ওঠে নাই? ওনার মা বললেন যে না বাবা, তোমার ভাই তো এখনো ঘুম থেকে ওঠে নাই, কি যে হচ্ছে, আমার খুবই চিন্তা হচ্ছে তোমার ভাইকে নিয়ে।
এরপরে আশরাফুল ভাই ইসমাইল ভাইয়ের রুমের সামনে গিয়ে ওনাকে ডাকাডাকি শুরু করলেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। কোনোভাবেই ডাকাডাকির ফলে কোনো সারা শব্দ ওনার ছিল না। এরপরে ইসমাইল ভাই চিন্তা করলেন কি যে ভাইয়ের আবার ভেতরে কিছু হয়ে গেল কিনা। ওনার মাও বেশ চিন্তিত অবস্থায় ছিলেন। আস্তে আস্তে পরিবারের বাকি সদস্যরা ফিরে আসতে শুরু করলেন এবং আশরাফুল ভাই ওনার বাকি ভাইদেরকে নিয়ে ইসমাইল ভাইয়ের দরজাটা ভেঙে ফেললেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে ইসমাইল ভাই তখনও ঘুমাচ্ছেন, মোটামুটি প্রায় নাক ডেকে ঘুমাচ্ছেন। উনি অনেকবার ইসমাইল ভাইকে ডাক দিলেন, সাড়া লাগালেন যে ভাই কি ব্যাপার, তুমি এখনো ঘুম থেকে ওঠো না, কি কারণে, কি সমস্যা, তোমার কি হয়েছে বলো। ইসমাইল ভাই একটু করে চোখটা খুললেন এবং বললেন, কিছু, তোমাদের কি সমস্যা? আমার যে ঘুম আসছে তোমরা কি দেখতে পাচ্ছ না? আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুমাতে দাও, আমি পরে ঘুম থেকে উঠবো, তোমরা এখন যাও। ওনার মা সহ বাকি ভাই বোনেরা সবাই ইসমাইল ভাইয়ের রুম থেকে বেরিয়ে চলে এলেন। কিছুটা স্বস্তি বোধ করছিলেন ওনারা যে ইসমাইল ভাইয়ের কিছু হয়নি বা উনি সুস্থ অবস্থাতেই আছেন। ইসমাইল ভাইয়ের মা চিন্তা করছিলেন কি যে ও অফিস আজকে হয়তো এই কারণে যায়নি, কারণ ওর শরীরটা হয়তো বেশি একটা ভালো নেই, ও হয়তো বাবার ছুটিয়ে নিয়েছে, তো ঘুমাক, সমস্যা নেই। সেই দিন উনি মোটামুটি প্রায় রাত 9টা পর্যন্ত ঘুমিয়েছিলেন এবং যখন রাত 9টা বাজে তখন ইসমাইল ভাইয়ের বাবা বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে উনি আশরাফুল ভাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ভাই কি এখনো ঘুম থেকে ওঠেনি? আশরাফুল ভাই বললেন যে না, আমার ভাইয়া তো এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে কি ডাক দিব? তো ওনার বাবা বললেন যে হ্যাঁ, তোমার ভাইকে গিয়ে ডাকো। আর ইসমাইল ভাইয়ের আব্বু ওনার আম্মুকে বললেন কি যে বুশরা, তুমি আজকে আমাদের খাবারটা ছাদে দিয়ে দাও, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা বাতাস আছে, আমরা ছাদে বসেই খাবো। ইসমাইল ভাই এবং আশরাফুল ভাইয়ের আম্মুর নাম ছিল বুশরা এবং ওনার বাবার নাম ছিল মুস্তাকিম সাহেব। তো মুস্তাকিম সাহেবের কথা শুনে ইসমাইল সাহেবের আম্মু ছাদের মধ্যে সবার বসার একটা ব্যবস্থা করলেন। সেই অনুযায়ী খাবার দাবারের ব্যবস্থা করা হলো। একটু একটু করে খাবার দাবার আসছে তখন মুস্তাকিম সাহেব ওনার ছেলে আশরাফুল সাহেবকে বললেন কি যে তুমি এবার তোমার ভাইকে ডেকে নিয়ে এসো। তো উনি যখন ওনার ভাইকে ডাকতে গেলেন, ওনার ভাই বললেন কি যে হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। 5 মিনিট হয়েছে, ওনারা খাবার দাবার খাচ্ছেন না, তখন আর কি খাবার দাবার এসে রেডি খাবার জন্য। মোটামুটি 10 মিনিট পার হয়ে যাওয়ার পরেও কেউ তখনও খাবার খাওয়া শুরু করেননি। ইসমাইল ভাইয়ের জন্য সবাই অপেক্ষা করছিলেন। এরকম টাইমে হঠাৎ করে ওনাদের পেছন থেকে নূপুরের আওয়াজ শোনা গেল, যে কোনো একটা মহিলা মানুষ নূপুর পরে আসছে। আশরাফুল ভাই আমাকে বলেছিলেন যে মহিলা মানুষের সাজসজ্জা বা পোশাক আদি এগুলো বিষয়ে ওনার খুব বেশি একটা ধারণা ছিল না। তখন পায়ের মধ্যে যে জিনিসটা পরে সেটা যে নূপুর, সেটাও উনি জানতেন না। যদি ওনার বোনেরা ছিল, তারপরে উনি এই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলেন না। উনি যখন ওনার বোনকে জিজ্ঞেস করেন যে এটা কিসের শব্দ হচ্ছে, ওনার বোন তখন ভেরিফাই করে বলেন যে এটা নূপুরের শব্দ, যেটা মেয়ে মানুষরা সাধারণত পায়ে পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যে ওনাদের সামনে একজন মহিলার উপস্থিতি হয়, যাকে ওনারা কেউই চেনেন না। বাসার বাকি সকল সদস্য ওনাকে চেনার খুবই চেষ্টা করছিলেন যে এই মহিলাটা আসলে কে। এরপরে যখন ওই মহিলাটার মুখ থেকে একটুখানি কাপড় সরল, সবার মুখ থেকে যেন একটা চিৎকার বেরিয়ে গেল, আরে এটা তো আমাদের ভাই ইসমাইল, কি বেশভূষা করে এখানে এসেছে সে। ওনারা মোটামুটি প্রায় অবাক হয়ে গিয়েছিলেন ইসমাইল ভাইয়ের এই অবস্থা দেখে। তো ইসমাইল ভাইয়ের বাবা রাগ করে বললেন কি যে ইসমাইল, তুমি এটা কি শুরু করছো? সারাদিন ঘুমাইছো ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু তুমি এরকম কাপড় চোপড় কেন পরে আসছো? যাও, কাপড় চোপড় চেঞ্জ করে আসো। ইসমাইল ভাই কোনো কথা বলেন না, চুপ করে বসে আছে। এরপরে মুস্তাকিম সাহেব বললেন কি যে তুমি কি আমার কথা শুনতে পাও নাই? তুমি কাপড় চোপড় চেঞ্জ করে আসো, এটা কিরকম বেশভূষা? ওনার এই কথা শুনে ইসমাইল ভাই খুবই গাঢ় একটি মহিলা কণ্ঠে বললেন কি, মুস্তাকিম সাহেব, নিজের কাজে দেখেন, নিজের চরকায় তেল দেন, অন্যদেরকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনি আপনার কাজ করেন। এই কথা বলার পরে মুস্তাকিম সাহেব একদম চুপ হয়ে গেলেন। ওনার ছেলের ভয়েস থেকে একটি মহিলা ভয়েসে কথা আসছে, এই জিনিসটা উনি মেনে নিতে পারছিলেন না আসলে। এরপরে যখন ওনার আম্মুর দিকে ইসমাইল ভাই তাকালেন, উনি ওনার আম্মুকে নাম ধরে ডাকা শুরু করলেন। বললেন কি, বুশরা, আমি প্লেট নিয়ে বসে আছি, তুমি কেন খাবার দিচ্ছ না আমাকে খাবার দাও। উনি যখন এরপরে ভয় পেয়ে ইসমাইল সাহেবের আম্মু যখন ওনাকে খাবারটা পরিবেশন করলেন, তখন উনি গোগ্রাসে একে একে সকল খাবার একসাথে খেয়ে নিচ্ছিলেন। মানে বাড়িতে যতজন মানুষ ছিল 5-6 জনের খাবার উনি একাই খেয়ে নিচ্ছিলেন। এবং
যখন ওনার মা ওনাকে জিজ্ঞেস করেন যে ইসমাইল তোমার কি হয়েছে, তখন উনি চেয়ারের মধ্যে নবাবী স্টাইলে পাটা করে ওপরের দিকে তুলে বসে হাতটা চেয়ারের পেছনে দিয়ে খুব অহংকারের স্বরে বলল কি, বুশরা, এত প্রশ্ন করবা না, তোমাকে যেটা করতে বলেছি তুমি ঠিক সেটাই করো। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। আমাকে খাবার দাবার ঠিক মতো খাওয়াও এবং তুমি ভেতরে আসো আমার সাথে, তোমার সাথে গল্প করব। এই কথা বলে ইসমাইল সাহেব ভিতরে চলে গেলেন। ওনার আম্মু তো ভয়ে একেবারে জড়সড় হয়ে গেলেন, উনি ভেতরে আর গেলেন না। সেদিনের মতো ইসমাইল সাহেব ঘুমিয়ে গেলেন। সকালবেলা ভোরবেলা দেখলেন কি সবাই যে ইসমাইল সাহেব ঘুম থেকে উঠে গেছেন, হাত মুখ ধুচ্ছেন এবং তখন ওনাকে খুবই স্বাভাবিক লাগছিল। দেখে মনে হচ্ছিল না যে ওনার আসলে কোনো সমস্যা হয়েছে বা কোনো সমস্যা আছে। তো সকলেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে হয়তো বা ইসমাইল অনেক জার্নি করে এসেছিল বা খুব বেশি টায়ার্ড ছিল, এই কারণে হচ্ছে ওনার আচরণগত এরকম একটা পরিবর্তন হয়েছিল, উইচ ইজ, তারা চিন্তা করেছে উইচ ইজ নর্মাল। বাট এটা আসলে তাদের আরেকটু আমলে নেওয়া উচিত ছিল বলে বর্তমানে ওনারা মনে করেন। তো সেদিনের মতো হচ্ছে ইসমাইল সাহেব যখন অফিসে যাচ্ছেন তখন ওনার ছোট বোনকে ডেকে উনি বলছেন কি যে তোমার ড্রেস, তোমার স্যুট এবং হচ্ছে তোমার মেকআপের জিনিসগুলো আমার রুমে কেন রেখেছো তুমি, ওগুলো তুমি ওখান থেকে নিয়ে এসো। তো ওনার ছোট বোন যে আছে, ইমিডিয়েট ছোট বোন, ওনার থেকে বেশি ছোট না, 1.5 বছরের ছোট হবেন উনি, আপু। তো আপু বললেন কি যে ভাইয়া আমি তো কিছু রাখিনি, ওগুলো আসলে, উনি কিছু বলতে যাবেন এতটুকু পরে ওনার আম্মু হচ্ছে ওনাকে থামিয়ে দিয়ে বললেন কি, ইশারা করে বললেন যে ইসমাইল সাহেবকে যেন কিছু বলা না হয়। তো ওনার ছোট বোন বললেন কি ঠিক আছে ভাইয়া, আমি হচ্ছে এগুলি সরিয়ে আনবো, আপনি অফিসে যান। তো ইসমাইল সাহেব অফিসে চলে গেলেন। সন্ধ্যার দিকে যখন উনি বাসায় ফিরলেন এরপর সবাই দেখলো যে ওনার হাতে মার্কেটের ব্যাগ, মানে হচ্ছে উনি মার্কেট করে ফিরে এসেছেন, শপিং ব্যাগ আর কি। তো শপিং ব্যাগের ভেতরে উনি যখন নিয়ে যাচ্ছিলেন ভেতরে, তখন দেখা যাচ্ছে যে ওখানে শাড়ি, 3 পিস, মেকআপ আইটেমস আর হচ্ছে ফিমেল ফ্রেগ্রেন্সের যে পারফিউমগুলি আছে ওগুলো ছিল সেই ব্যাগগুলোর ভেতরে। তো এরকম অবস্থায় ওনারা সবাই আরেকটু ঘাবড়ে গেলেন যে ও এগুলো আবার কেন এনেছে, মেয়ে মানুষের জিনিসপত্র কেনই বা আনলো। বাট সবাই এটাও চিন্তা করেছিলেন যে ওনার যেহেতু 2টো বোন আছে ছোট, তো 2টো ছোট বোনের জন্য আনতেই পারেন, কোনো সমস্যা হয়তো বা নেই। বাট সেদিন রাতের বেলা যখন ওনারা খেতে বসলেন তখন উনি আবার, ইসমাইল সাহেব আবার সেই মহিলার বেশভূষা ধরে চলে এলেন এবং চলে আসার পরে এবার মুস্তাকিম সাহেব মানে ইসমাইল সাহেবের বাবা, উনি কিছুটা রেগে গিয়ে বললেন কি যে ইসমাইল অনেক হয়েছে, এবার তুমি এটা বাদ দাও, আর ভালো লাগছে না এই জিনিসটা। তো উনি, ইসমাইল সাহেব এই কথাটা শুনে টেবিলের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে বললেন কি যে মুস্তাকিম সাহেব মুখ সামলে কথা বলেন, আমি আপনার চাকর না। আর বুশরা, তুমি আমাকে তখনই খাবার পরিবেশন করবা যখন আমি এই জায়গায় এসে দাঁড়াবো, আমাকে যেন অপেক্ষা করতে না হয়, যাও খাবার নিয়ে আসো। এরপরে মুস্তাকিম সাহেব কিছু বলতে যাবেন, ওই টাইমে ইসমাইল সাহেব ওনার দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলেন কি যে তোমার সম্পূর্ণ খানদান আমি 1 নিমেষে শেষ করে দেব যদি এর থেকে বেশি কিছু আমাকে তুমি বলো। মুস্তাকিম সাহেব একদম চুপ। মুস্তাকিম সাহেব কিছুটা ভয় পেলেন এবং উনি ওনার টেবিলের সিট ছেড়ে উঠে চলে গেলেন। এরপরে হচ্ছে ইসমাইল সাহেব জোরে ডাক লাগালেন, বুশরা খাবার নিয়ে আসো, বুশরা খাবার নিয়ে আসো, কতক্ষণ অপেক্ষা করবো, মানে তাগাদা দিতে থাকলেন। ওনার আম্মু খাবার নিয়ে আসার পরে উনি সে আগের দিনের মতো 5-6 জনের খাবার একাই খেয়ে নিলেন। সেদিন রাতের বেলা যখন হচ্ছে ইসমাইল সাহেব তার রুমে চলে গেলেন, পরিবারের বাকি সদস্যরা চিন্তা করছিলেন যে এটা কি সমস্যা আসলে বা এটার সমাধান কি। তখন আশরাফুল সাহেব একটি প্রস্তাব দিলেন যে যেহেতু ট্যুর থেকে আসার পরে ভাইজানের এই সমস্যা, সুতরাং আমরা ওনার বন্ধু বান্ধবের সাথে যদি কথা বলি তাহলে হয়তো বা জিনিসটা সম্পর্কে জানতে পারবো। কিন্তু ওনার বাবা এই জিনিসটা করতে নারাজ, কারণ উনি চিন্তা করলেন যে যদি এই ঘটনা বাহিরে চলে যায় যে তার ছেলে সন্ধ্যার পরে বা মাগরিবের পরে এরকম মেইলি আচরণ করে, মেয়ে মানুষের মতো বেশভূষা করে থাকে, মেইলি কণ্ঠায় কথা বলে, তাহলে হয়তো বা ওনার পরিবারের এমন একটা বদনামি হবে যে এই পরিবারের মেয়েদেরকেও কেউ আর বিয়ে করবে না বা ছেলেদেরকেও বিয়ে করার জন্য কোনো মেয়ে রাজি হবে না বা কোনো পরিবার রাজি হবে না। তো সেই ক্ষেত্রে উনি চিন্তা করলেন কি এই কাজ করা যাবে না। তো ইসমাইল সাহেবের বাবা পরদিন সকালবেলা যখন দেখলেন যে ইসমাইল সাহেব অফিসে যাওয়ার জন্য আবার রেডি হচ্ছেন এবং একদম স্বাভাবিক অবস্থায় আছেন, তখন উনি ওনাকে মানে ইসমাইল সাহেবকে বললেন কি যে বাবা তুমি কালকে অফিসে একটু ছুটি নেবে, আমরা কালকে একটু ডাক্তারের কাছে যাব। তো ইসমাইল সাহেব জিজ্ঞেস করলেন যে কেন ডাক্তারের কাছে যাব। তখন মুস্তাকিম সাহেব অর্থাৎ ইসমাইল সাহেবের বাবা বললেন কি যে দরকার আছে, তুমি এত চিন্তা করো না, তুমি কালকের দিনটা ছুটি নাও। তো ইসমাইল সাহেব বললেন যে ঠিক আছে।
উনি পরদিন ছুটি নিয়ে যখন বাসায় ফিরলেন, তখন দেখা গেল কি যে ওনার হাতে একটা ভ্যানিটি ব্যাগ, মেয়ে মানুষের ভ্যানিটি ব্যাগ। ব্যাগটা একেবারে কাঁধে নিয়ে আসছেন উনি, যেরকম একটা মহিলা ব্যাগটা কাঁধে নিয়ে হচ্ছে হাঁটাচলা করে, ঠিক একইভাবে উনি ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটাচলা করছেন এবং হাঁটছেন যে একদম সম্পূর্ণ মেল স্টাইলে উনি হাঁটাচলাটা করছিলেন। যেই জিনিসটা দেখেও আসলে পরিবারের সবাই অনেক অবাক হয় যে প্রতিদিন মাগরিবের পরে এই অবস্থা ওনার শুরু হয়। অর্থাৎ বলতে গেলে উনি মাগরিবের পরে উনার নিজের পুরুষত্বটাকে ভুলে উনি একটা মহিলা মানুষে নিজেকে রূপান্তর করে ফেলেন। তো সেই দিনের দিন আর ওনাকে কিছু বলা হয়নি। রাতের বেলা উনি খাবার টেবিলে আসার আগেই সমস্ত খাবার রেডি ছিল। খাওয়া দাওয়া করার পর উনি ঘুমানোর পরে পরদিন সকাল যখন এলো, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন কি যে ওনার তো আসলে কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে যেহেতু এরকম হচ্ছে, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনারা এই মেডিসিনটা কন্টিনিউ করতে থাকেন, তারপরে দেখেন কি হয়। তো সেদিনের মতো মেডিসিন কিনে বাড়ি চলে আসা হলো। ওনাকে মেডিসিন খাওয়ানো হলো, ডাক্তারের পরামর্শ মতো খাবার দাবার কন্ট্রোল করে সবকিছুই করা হলো। বাট সেদিন সন্ধ্যায় ওনার আবার সেই আগের মতোই আচরণ। উনি ঠিক সেই মহিলার বেশভূষা নিয়ে এসছেন, মহিলার ভাষায় কথা বলছেন। উনি ওনার মায়ের সাথে বসে বসে কথা বলছিলেন, এমন ভাবে কথা বলছিলেন যেন বুশরা আন্টি হচ্ছে ওনার বান্ধবী। তো উনি জিজ্ঞেস করছেন যে বুশরা, তোমার পরিবারের কি খবর, তোমার হাজবেন্ড তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না তো, বা তোমার ছেলে মেয়েদের কি খবর বলো, বা তুমি বাহিরের কেন যাও না, তোমাকে কি ঘরে বন্দি করে রেখেছি কিনা, এরকম কথাবার্তা। তো এই জিনিসগুলি শুনে ওনার আম্মু এবার না আয়াতুল কুরসি বা যে কোনো একটা দোয়া পড়ে না ওনার মানে ইসমাইল সাহেবের মাথায় ফু দিলেন। এই ফুটা দেওয়ার পরে ইসমাইল সাহেব ওনার আম্মুকে একটা জোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরে বললেন কি যে বুশরা, তুই দেখ, এমন কোনো কাজ করিস না যেটার কারণে তোর ক্ষতি করতে হয়। তোর এই দোয়া কালাম আমার উপরে কোনো আসর করবে না। তুই যদি আরেকদিন এরকম কাজ করস তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি করবো আমি। ইউজলেস কোনো কাজ আর করিস না। তুই জানিস আমি তোর ক্ষতি করতে চাই না, তাহলে কেন তুই আমার সাথে এরকম করিস? এই ধরনের আচরণ আমার সাথে কখনো তুই করবি না। এই কথা বলে উনি ওনার আম্মুকে বললেন কি বুশরা, তুই এখন রুম থেকে বেরিয়ে যা। ওনার আম্মু যখন রুম থেকে বেরিয়ে গেলেন তখন উনি সেদিনের মতো ঘুমিয়ে গেলেন। তো মুস্তাকিম সাহেব ওনার ছেলের এরকম আচরণে খুবই চিন্তিত, পরিবারের সবাই খুবই চিন্তিত। তো উনি আবার এও চিন্তা করছিলেন যে আমি যে কোনো হুজুরের কাছে নিয়ে যাব, এই ঘটনাটা যদি এলাকায় ছড়িয়ে যায় তাহলে তো সমস্যা। আর সন্ধ্যার সময় এই অবস্থার পরে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, তখন যদি ও হচ্ছে মহিলার ড্রেসে থাকে তখন এলাকার মানুষ দেখলে আরেক সমস্যা। কি যে করি কিছুই বুঝতে পারছি না। ওনার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। উনি একদিন হচ্ছে এরকম দিন কাটতে লাগলো। একদিন হচ্ছে উনি মনের কষ্টে ওনার অফিসের একজন কলিগের সাথে এই বিষয়ে কথা বললেন। উনি বললেন কি আমার পরিচিত একজন ডাক্তার আছে, মনোবিজ্ঞানী, সাইকিয়াট্রিস্ট। উনি আসলে ওনার রেপুটেশন যথেষ্ট পরিমাণে ভালো, আপনি ওনাকে দেখাতে পারেন একবার। তো সেদিন অফিস থেকে বেরিয়ে গিয়ে মুস্তাকিম সাহেব সেই ডাক্তারের ঠিকানায় চলে গেলেন এবং ডাক্তারকে সাথে করে নিয়ে এসেই ইসমাইল ভাইয়ের সাথে দেখা করালেন। ইসমাইল ভাই তখনও হচ্ছে ডাক্তারের সামনে আসেননি। ডাক্তার এবং মুস্তাকিম সাহেব দুজন একসাথে বসে বসে কথা বলছিলেন। এরকম টাইমে ইসমাইল সাহেব নিজের ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ডাক্তারের কাছে এসে উনি হাসি দিয়ে বললেন কি যে ডাক্তার, তুই চিকিৎসা করতে আসছোস, তোর তো নিজের ঘর সংসারের ঠিক নাই। তোর যে কলিগ ডাক্তার আছে না, সেই ডাক্তারের সাথে তোর ওয়াইফ তো পালিয়ে যাচ্ছে, তুই তো জানিসই। নিজের ঘর আগে সামলা, নিজের বউয়ের হচ্ছে মানসিক সমস্যাটা আগে সমাধান কর, এরপরে হচ্ছে আমার সমস্যার সমাধান করতে আসিস। যা, ওঠ এখান থেকে যা। এই কথা বলে উনি ওনার আম্মুকে ডাক দিলেন যে বুশরা, আমার খাবারের সময় হয়েছে, আমার জন্য খাবার নিয়ে এসো। ডাক্তার যখন বের হলেন উনি মুস্তাকিম সাহেবকে ডেকে নিলেন বাইরে এবং বললেন কি যে ভাইজান, আমি আসলে সাইকিয়াট্রিস্ট হলেও এরকম অনেক কিছু যে সাক্ষী আছে আমি, যে জিনিসগুলি আসলে কখনো ব্যাখ্যা করা যায় না, যেমন হচ্ছে জিন ঘটিত সমস্যা। এই কথা শুনে মুস্তাকিম সাহেব অনেকটা আকাশ থেকে পড়লেন, কারণ ওনাদের আসলে জিন রিলেটেড কোনো সমস্যার বিষয়ে কখনো মাথায় আসেনি এবং ওনারা এই বিষয়ে জানতেনও খুবই কম। তো ওনারা কিছুটা ভয় পেলেন, মুস্তাকিম সাহেব আর কি কিছুটা ভয় পেলেন। ভয় পেয়ে বললেন কি যে এখন কি করণীয়। উনি বললেন কি যে আমি একজন হুজুরকে চিনি, আমি ইউটিউবে ওনার ভিডিও দেখেছি এবং যথেষ্ট ক্রেডিবিলিটি আছে ওনার কাজগুলির, আপনি একবার ওনাকে দেখাতে পারেন। তো এই বলে ডাক্তার চলে গেলেন।
সেদিন রাতের বেলা মুস্তাকিম সাহেব বাড়ি ফিরে ওনার ওয়াইফকে এবং বাকি বাচ্চারা যারা ছিল সাথে, তাদেরকে সবকিছু জানালেন। জানানোর পরে সেদিনের মতো সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আশরাফ সাহেবের রুমের জানালার উপরে তখন কিরকম জানি একটা সাউন্ড হচ্ছিল, মানে খ্যারের মধ্যে যদি কেউ হাত দিয়ে খ্যারটাকে একেবারে হাত দিয়ে মানে মুচড়ে দুমড়ে ফেলে, ওরকম একটা সাউন্ড। তো উনি ঘর থেকে বেরোলেন, বেরিয়ে গিয়ে দেখলেন যে ওনার ছাদে ওনার রুমের উপরে যে ছাদটা আছে, সেই ছাদের সাথে একটা গাছ আছে, সেই গাছে একটা পাখির বাসা ছিল। সেই পাখির বাসা থেকে মহিলা ড্রেসে ওনার ভাই ইসমাইল সাহেব পাখির ডিমগুলি ধরে একদম মানে হাত দিয়ে মুচড়ে ফেলছে এবং ডিমগুলো নিচে ফেলে দিচ্ছে। এরপরে যে জীবিত পাখিগুলি ছিল, সেই পাখিগুলোর একটার পর একটা ধরে ধরে পাখিগুলির ধর থেকে একবারে গলা আলাদা করে দিচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি জোরে একটা চিৎকার দেন। চিৎকার দিয়ে ওনার বাবার রুমে চলে যান। রুমে গিয়ে সব ঘটনা জানিয়ে বলেন কি যে, আব্বু, এবার আমাদের ওনার বন্ধুর সাথে যোগাযোগ করাটা খুবই দরকার। এরকম মান সম্মানের কথা চিন্তা করে যদি আমরা বসে থাকি, তাহলে ভাইয়ের অবস্থা দিন দিন খারাপের থেকে খারাপতর হতে থাকবে। সুতরাং আমরা আর এভাবে বসে থাকতে পারবো না, আমাদেরকে এবার একটা স্টেপ নিতেই হবে। তো ওনার আব্বু বললেন কি যে, আরেকটা হুজুরের সন্ধান পেয়েছে, ওনাকে আগে দেখিয়ে নিই। যথারীতি 2 দিন পরে সেই হুজুরটাকে আনা হলো। মাঝখানে উনি অনেক ঘটনাই বলেছিলেন আশরাফ সাহেব, কিন্তু আমি যদি সেই সবগুলো ঘটনা বলতে যাই আসলে ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আমি ঘটনাটা ফাস্ট ফরওয়ার্ড করছি এবং কিছু জিনিস আমি স্কিপ করে যাচ্ছি আসলে মাঝখানে কিছু দিনের ঘটনাগুলি। তো হুজুরটা যখন আসলেন, উনি ওনার একজন মুরিদ নিয়ে এসেছিলেন এবং উনি ঘরে উনি বাই দ্য ওয়ে হুজুরটা এসেছিলেন একটা প্রাডো গাড়িতে করে, ভালোই টাকা পয়সা ছিল ওনার। উনি ওনার মুরিদের সাথে করে এসেছিলেন, 2 জন মুরিদ। তো উনি বললেন ভেতরে যাওয়ার আগে যে আমার ফিস দিতে হবে 50,000 টাকা। তো মুস্তাকিম সাহেব বললেন কি যে, ভাই টাকা যত লাগে নিয়ে নেন, কিন্তু আমার ছেলেটাকে ভালো করে দেন। তো হুজুর কি করলেন, ভেতরে গেলেন। মুস্তাকিম সাহেব ওনাকে ভেতরে নিয়ে এলেন। ইসমাইল ভাইয়ের রুমে যখন উনি গেলেন হুজুর, তখন উনি বসে বসে ওনার একটা বই বের করলেন এবং বই থেকে কিছু আয়াত পড়তে লাগলেন। এবং এই আয়াত পড়া শুনে হঠাৎ করে দেখা গেল কি যে ইসমাইল সাহেব ঘুম থেকে উঠলেন। দিনের বেলা ছিল তখন, বিকাল বেলা। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলেন। ওয়াশরুম থেকে উনি কোনো অবস্থাতেই বের হন না। যদি কেউ ডাকে উনি বলেন কি আমি বের হবো, একটু পরে বের হবো। দরজা ভাঙার কথা বলে উনি বলেন কি দরজা ভাঙার ভুলও যেন করা না হয়। এরকম করতে করতে আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান হওয়ার পরে উনি ঘর থেকে বের হলেন, কিন্তু ওয়াশরুম থেকে বের হলেন। ওয়াশরুম থেকে উনি বের হলেন একেবারে মহিলার বেশভূষা। এবং উনি কি করলেন, হুজুর যখন আয়াত পড়া শুরু করলেন, তখন উনি আয়াতের মানে বিটে বিটে ডান্স করা স্টার্ট করলেন। এমন ভাবে ডান্স করছেন যে ওনার আসলে কোনো কিছুই হচ্ছে না। এবং উনি সেই হুজুরকে বলছিলেন কি যে, দেখ তোর আয়াতের এই ক্ষমতা, তোর কোনো ক্ষমতাই নাই, তুই কিচ্ছু করতে পারবি না আমার। তখন সেই হুজুর আসলে মুস্তাকিম সাহেব এবং পরিবারের বাকি সকলকে রুম থেকে বেরিয়ে চলে যেতে বললেন। ওনারা বাইরে যাওয়ার 5 মিনিট পরে হুজুর বেরিয়ে এলেন রুম থেকে। হুজুরের মুরিদ আর কি, হুজুর বের হন নাই তখনও। হুজুরের মুরিদ রুম থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন কি যে, আপনারা একটু ভেতরে আসেন, হুজুর আপনাদেরকে ডাকছেন। ওনারা রুমের ভেতরে ঢুকে দেখেন যে ইসমাইল সাহেব বিছানার এক কোণে বসে বসে হাসছেন হুজুরের দিকে তাকিয়ে। হুজুরকে দেখে তো ওনারা সম্পূর্ণ অবাক, কারণ হুজুরের চেহারাতে 5 আঙ্গুলের ডান গালে 5 আঙ্গুলের মানে ছাপ বসে আছে। বোঝা যাচ্ছে যে ওনাকে খুব সজোরে চড় মারা হয়েছে, একদম কালো হয়ে গেছে। তো হুজুর বললেন কি, ঘর থেকে বেরিয়ে গেলেন আর বললেন কি আমার দ্বারা সম্ভব না, আমি চলে যাচ্ছি। উনি যখন ওনার গাড়ির কাছে গেলেন, তখন মুস্তাকিম সাহেব জিজ্ঞেস করলেন যে, হুজুর আমার ছেলের সমস্যাটা কি? উনি কিছু বললেন না। উনি কিছু না বলে বললেন কি যে, ভাইজান আপনার বিকাশ অ্যাকাউন্ট বা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা যদি আমাকে দিতেন। তারপরে উনি বললেন কি যে, মুস্তাকিম সাহেব বললেন যে কেন দিব? পরে উনি বললেন কি যে, আমার তো 50,000 টাকা আপনার কাছে চেয়েছিলাম, কিন্তু এই যে 15,000 টাকা যে অ্যাডভান্স নিয়েছিলাম না, ওই অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতাম। তো মুস্তাকিম সাহেব বুঝতে পারলেন যে আসলে ওনার দ্বারা কোনো কিছু আর সম্ভব না। তারপরে উনি সেই ডাক্তার, যে ডাক্তার ওনাকে এরকম কথা বলেছিল যে ভাইয়ের উপরে জিনের আসর থাকতে পারে, ওনার সাথে আবার কথা বলার পরে উনি এবার আরেকজন মৌলবীর ঠিকানা দিলেন, যার বাসা খুব বেশি দূরে ছিল না। সেই মৌলবী সাহেব যখন আসলেন, উনি ভেতরে যখন গেলেন রুমের ভেতরে, ঠিক একই কাহিনী। উনি আবার ডান্স করা শুরু করেছেন এবং কোনোভাবেই মানছেন না। এবং একটা সময় উনি কি করলেন, মৌলবী সাহেবের গলা টিপে ধরলেন। তো সবাই ওনাকে ছাড়ানোর চেষ্টা করলেন, আর অবশেষে ছাড়ানোর পরে উনি
ওনার আম্মুকে বলছেন যে বুশরা, তোর হাজবেন্ডকে মানা করে দে, এরকম আলতু ফালতু হুজুর আর কতদিন আনবি যাদের নিজেদের ইমানের কোনো ঠিক নাই। এরকম যদি আর 1-2 জন আনোস তাহলে তোর ছেলেকেও হারাবি, সম্পূর্ণ পরিবারকেও হারাবি। তোর জামাইকে সাবধান করে দে বুশরা। এই কথা বলে উনি সেদিনের মতো ঘুমিয়ে গেলেন। উনি ঘুমানোর পরে যখন হুজুর বাহিরে আসছিলেন তখন হুজুর মুস্তাকিম সাহেবকে নতুন একটি ঘটনা জানালেন যে ভাইজান, আপনার ছেলের উপর আসলে জিন আছে সেটা ঠিক আছে, কিন্তু এই জিনটা নিজে থেকে আসেনি, এটা একটা কালো জাদু। তো উনি তখন মানে কিছুটা অবাক যে কালো জাদু এটা আবার কিরকম জিনিস, আমরা তো কোনো সময় আমাদের পরিবার বা বংশগত দিক দিয়ে এই সমস্ত জিনিসের কোনো তাল্লুক তো ছিল না, কালো জাদু জিনিস এটা আমাদের সাথে কেন হবে বা কেই বা করবে। তো এই কথা শোনার পরে আশরাফ সাহেব ওনার বাবাকে বললেন যে আব্বু, এনাফ, এখন আমাদের ওনার বন্ধুদের সাথে মানে ভাইয়ের বন্ধুদের সাথে কথা বলা জরুরি। তো ইসমাইল সাহেবের একজন বন্ধু ছিলেন, ওনার বন্ধুর নাম ছিল ফারহান। ফারহান ভাইকে উনি সেদিন ফোন করলেন। ফোন করার পরে ফারহান ভাই বললেন কি যে, ফারহান ভাইকে উনি সবকিছু জানার পরে ফারহান ভাই বললেন কি যে ও কি এখনো এরকম করে সন্ধ্যার পরে মেয়ে হয়ে যায়। এই কথা শুনে তো আশরাফুল ভাই পুরো অবাক যে এটা কি বলেন, আমার ভাই সন্ধ্যার সময় মেয়ে হয়ে যায়, এটা উনি কিভাবে জানেন। এরপরে ফারহান ভাই বললেন কি যে তুমি আমার বাসায় আসো, তোমার সাথে সব কথা বলছি। আশরাফুল ভাই যখন ওনার বাসায় গেলেন তখন ফারহান ভাই বললেন কি যে আমরা যখন এই খাগড়াছড়ি রাঙামাটি এলাকাতে যাই সেদিন একটা পাহাড় অঞ্চলের দিকে আমরা বারবিকিউ করব বলে ঠিক করেছিলাম, এবং বারবিকিউ করার সময় সেখানকার এলাকার লোকজন এসে বলছিলেন কি যে ভাই আপনারা এখানে আগুন ধরিয়েন না, এই জায়গাটা জিনদের জায়গা, এখানে আগুন ধরাবেন না। এই কথা শুনে তোমার ভাই ইসমাইল মানে কিছুটা হুঙ্কার দিয়ে উঠে বলে যে হ্যাঁ এখানে কিসের জিনের সমস্যা, এগুলো কিচ্ছু না, বিজ্ঞানের যুগে আপনারা এই সমস্ত জিনিসকে মানে বাড়তি অ্যাটেনশন দিচ্ছেন, এতে কি হচ্ছে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, বা যে কোনো সমস্যাকে আমরা জিনের সমস্যা বলে চালিয়ে দিচ্ছি, ভয় ক্রিয়েট করার চেষ্টা করছে, মোটামুটি অনেকটা ঝগড়াঝাটির বিষয় হয়ে যায়। তো এরপরে এলাকার লোকজন বললেন কি, সেই স্থানীয়রা বললেন কি যে তুমি এক কাজ করো, আগামীকালকে আমাদের এখানে একজন পীর সাহেব আছেন, ওনার কাছে চলো, তারপরে তুমি সব প্রমাণ পাবে। ইসমাইল ভাইয়ের বন্ধুরা ওনাকে অনেক জোরাজোরি করলেন যে থাক, দরকার নাই, চলো আমরা এখান থেকে চলে যাই, আর ওনাদের ওখানে যাওয়ার কালকে দরকার নেই আমাদের। কিন্তু ইসমাইল ভাই তো নাছরবান্দা, উনি বলেন কি যে না, আমি প্রমাণ করে দিব এরকম জিন বলতে আসলে কিছু নাই। পরদিন সকালবেলা স্থানীয় লোকজনের সাথে উনি সেই পীর সাহেবের কাছে গেলেন এবং সেখানে একই লেকচার দেওয়া শুরু করলেন। যখন আর্গুমেন্টটা কিছুটা হিটেড হয়ে যায় তখন উনি পীর সাহেবকে কিছুটা তুই তো করেই বলেন যে তোর জিন নিয়ে তুই থাক, আমরা আমাদের মতো থাকি, বিজ্ঞানের যুগে জিনের কথা বলতেছিস, তোর তো আসলে মানে সাহস কম না, বা তুই এতটা কুসংস্কারাচ্ছন্ন কিভাবে হতে পারিস, এরকম করে কিছুটা চার্জ করে কথাবার্তা বলেন। এবং উনি যখন চলে আসছিলেন সেই পীর সাহেব বললেন কি যে তুই তো আমাকে এই কথাগুলো বলে গেলি, দেখিস তোর পরিণতি কি হয়। এরপরে এই কথাগুলো শুনে ফারহান মুস্তাকি মানে এই কথাগুলো শুনে আসলে আশরাফুল ভাই অনেক অবাক হয়ে যান যে ফারহান ভাই এত কিছু জানতেন, আমাদেরকে কেন জানালেন না। উনি ফারহান ভাইকে যখন এই প্রশ্নটা করেন, ফারহান ভাই বলেন কি যে আমি তো ভেবেছিলাম যে ওর সবকিছু ঠিক হয়ে গেছে, যেহেতু ও নিয়মিত অফিস করছে আর আমাদের সাথে নিয়মিত কথাবার্তা হচ্ছে, তো আমরা ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেছে, এই কারণে আর পরিবারকে কিছু জানানো হয় নাই। ওনাদেরও আসলে এই বিষয়ে কোনো দোষ ছিল না, কারণ ওনারা তো দেখতেই পাচ্ছিলেন যে ইসমাইল ভাই স্বাভাবিকভাবে অফিস করছেন। গেল উনি বাসায় এসে সবকিছু ওনার মা বাবাকে জানানোর পরে সন্ধ্যার দিকে না, সেই দিনও ইসমাইল ভাই অনেকটা বিকালের দিকেই ফিরে আসলেন অফিস থেকে। ফিরে আসার পরে উনি ওনার বোনকে বলছেন, ছোট বোনকে, যে তোমার কাপড় চোপড় তুমি প্রত্যেক দিন আমার রুমের মধ্যে রাখো, সমস্যাটা কি আসলে আমাকে বলো। তো উনি এবার ওনার ভাইকে কনফ্রন্ট করলেন সামনাসামনি গিয়ে যে ভাই এই জিনিসগুলো আসলে তুমিই করো, সন্ধ্যার পরে মাগরিবের পরে তুমি একটা মহিলা মানুষের রূপ নিয়ে নাও, এরকম আচরণ করো। ইসমাইল ভাই সোফাতে বসলেন এবং বসে বললেন কি যে হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে, আমি নিজেও মাঝে মাঝে এই জিনিসটা খেয়াল করি যে মাগরিবের 8 পর্যন্ত আমার সমস্ত মেমোরিজ থাকে, এরপর আমার মনে হয় যে আমি ঘুমিয়ে গেছি এবং সকালবেলা অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছি। এরপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হলো খাগড়াছড়ি বা বান্দরবনের দিকে যে ওনারা গেলেন রাঙামাটির দিকে, ওখানের ঘটনাটা ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি আদ্যপান্ত সবকিছু খুলে বললেন। তো ওনার বাবা ডিসিশন নিলেন যে ওনাকে নিয়ে সেই পীরের আস্তানায় আবার যাবেন এবং ওনার সাথে গিয়ে কথা বলবেন।
তো সেই অনুযায়ী হচ্ছে পরের 2 দিন পরে ব্যাগ ট্যাগ সবকিছু প্যাকিং করে একটা প্রাইভেট কার ভাড়া করে ওনারা নিজেরাই সেখানে চলে গেলেন। ইসমাইল ভাই, ওনার আম্মু, ওনার আব্বু এবং আশরাফ ভাই, এই 4 জন চলে গেলেন। তো ওখানে যেতে যেতে প্রায় মানে রাতই হয়ে যায়, রাত্রেবেলা সকাল হয়ে যায়, ওনার রাতে রওনা দিয়েছিল, সকাল হয়ে যায়। তো এর মাঝখানে হচ্ছে ডাক্তারের মানে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওনাকে অচেতন করে রাখা হয়েছিল ইসমাইল ভাইকে, যেন উনি কোনো কিছু বুঝতে না পারেন। তো ওখানে নিয়ে যাওয়ার পরে একটা হোটেলে ওঠেন ওনারা। মোটামুটি সকালে দুপুরের দিকে ওনার হোশ ফেরার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে ওনার আস্তানাটা কোথায় ছিল, 2-3 ঘন্টা ড্রাইভ করে আবার সেই আস্তানায় যাওয়া হয়। এবং সেই পীর সাহেব যখন ইসমাইল ভাইকে ঢুকতে দেখেন ভেতরে, ওনার আস্তানার ভেতর, উনি বলতে থাকেন যে কিরে, কি অবস্থা তোর? বলছিলাম না তোর অবস্থা খুব খারাপ হবে? খারাপ হয়েছে জন্যই তো আবার আমার কাছে আসছস, বল কি চাস? তখন ওনার পরিবারের সকলেই পীর সাহেবের কাছে ক্ষমা চাইলেন যে হুজুর, আমাদেরকে মাফ করে দেন, আমার ছেলে আসলে না জেনে একটা ভুল করেছে, ও আসলে মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু একটা ভুল করেছে, বিশ্বাস করতো না, ক্ষমা করে দেন। ইসমাইল ভাই নিজে ওনার কাছে ক্ষমা চাইলেন এবং ক্ষমা চাইবার পরে উনি হচ্ছে ইসমাইল সাহেবকে ডাক দিলেন, ওনার সামনে বসালেন। বসিয়ে যখন মাথায় হাত দিলেন তখন ওনার শরীর যেন অস্বাভাবিকভাবে কাঁপুনি দিতে শুরু করলো। 2-3 মিনিট কাঁপুনি দেওয়ার পরে উনি কিছুটা মানে উনি নর্মাল হয়ে যান। এরপরে পীর সাহেব বলেছিলেন কি যে জীবনে যাই করো, কখনো এই ধরনের জিনিসগুলি নিয়ে মজা করবে না, এই ধরনের জিনিসগুলি নিয়ে কখনো হচ্ছে বিদ্রুপ করবে না। তোমাদের সায়েন্স দুনিয়াতে অনেক উপরে চলে গেছে, চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু দুনিয়াতে এরকম কিছু জিনিস আছে যেগুলোর মোকাবেলা তোমাদের সায়েন্স আসলে করতে পারবে না। তো সবকিছু নিয়ে মজা কখনো করতে নেই। ভালো থাকো, তোমার জন্য দোয়া থাকলো, এই ধরনের ভুল আর কখনো করবে না। তো উনি হুজুরের কাছে ক্ষমা চেয়ে, মানে পীর সাহেবের কাছে ক্ষমা চেয়ে চলে আসলেন এবং তারপর থেকে নাকি ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো আশরাফুল ভাই এই ঘটনাটা বলার পরে আমাকে বলেছিলেন যে ওনার বাসার ছাদের একটা ছবি আমার কাছে উনি শেয়ার করবেন। ছবিটা শেয়ার করার পরে আমরা যেন ছবিটার কিছু কিছু অংশ ব্লার করে সেটা পোস্ট করি, সে অনুমতি উনি আমাকে দিয়েছেন এবং আমি ছবিটা হচ্ছে রাসেল ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। এরপরে এটা আপলোড করলে আপনারা সবাই দেখতে পারবেন যে আসলে কোথায় এই ঘটনাটা ঘটেছিল। তো এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো লেগে না থাকে তাহলে আমি আপনাদের কাছে আসলে করজোরে ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ ওবায়দুল হালাদার, বাগেরহাট জেলার ময়ূরগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রাম থেকে ঘটনাটি শেয়ার করছি। আমি সোজাসুজি ঘটনায় চলে যাই। তখন আমি 4র্থ শ্রেণীতে পড়ি। গ্রামের কম সংখ্যক মানুষের কাছে মোবাইল ছিল। আমার বড় ভাইয়ের কাছে একটা স্যামসং মোবাইল ছিল। আমি সবসময় সেই মোবাইল থেকে গান শুনতাম। একদিন বড় ভাই এবং আমি ফুলাতা বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। ভাইয়া ছিল আমার সামনে এবং আমি ছিলাম তার পেছনে। আমার হাতে মোবাইলে গান চলছিল এবং মোবাইলের টর্চ লাইট জ্বলছিল। তখন আমরা একটা জায়গা থেকে বাড়ি ফিরছিলাম। জায়গাটার একটু বর্ণনা দেই। আমাদের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে হবে। জায়গাটা একটু ভয়ানক, কারণ এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটে গেছে। চারপাশে এতাল খেজুর গাছ। গ্রামের মানুষ এই গাছ চিনে থাকবে। এই গাছের পাশ দিয়ে গেলে নাকি অনেক ভয়ানক ঘটনা ঘটে। সেদিকে না যাচ্ছি, আমি এবং ভাইয়া একটি ঘেরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ঘের বলতে মাছ চাষ করার জমি। সময়টা ছিল সন্ধ্যার কিছুটা পরে এবং আকাশে চাঁদের কিছুটা আলো ছিল।
চাঁদের আলোয় আশেপাশের মোটামুটি সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘেরে নতুন পানি উঠেছে। পানির পরিমাণ এমনটা ছিল, একটা মানুষ যদি পানি থেকে হেঁটে যায় তার হাঁটু পর্যন্ত হবে। চারদিক ছিল নিস্তব্ধ এবং শুনশান। আমি দেখতেছি ঘেরের ভিতরে অনেক দূর থেকে কোনো একটি লোক হেঁটে হেঁটে আসতেছে আমাদের দিকে। প্রথমে আমি ভেবেছিলাম ঘেরের কোনো পাহারাদার বা চৌকিদার হবে হয়তো। লোকটা আমাদেরকে দেখে তার হাঁটার স্পিড আরো বাড়িয়ে দিল। তখন হঠাৎ করে আমার হাতের মোবাইলটি বন্ধ হয়ে গেল। ভাবছি ব্যাটারি চার্জ হয়তো শেষ। মোবাইলটি অন করার অনেক চেষ্টা করলাম, কিন্তু অন হচ্ছিল না। খেয়াল করে দেখলাম অবয়বটি ভয়ঙ্কর কালো। যত দূরে ছিল কিছুটা হলেও মানুষের চেহারা দেখা যেত, কিন্তু মনে হচ্ছিল কালোর থেকেও কালো একটি মানুষের অবয়ব। সাধারণ মানুষের থেকে অনেকটা লম্বা ছিল। আমি খেয়াল করতেছি তার হাঁটু সমান পানি হবে, কিন্তু সে হেঁটে আসছিল, সামান্য পরিমাণ পানি নড়াচড়া করতেছে না, কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছিল পানির উপর থেকে শূন্যে ভেসে আসছিল। এই অবস্থা দেখে আমি একটু ভয় পেয়ে যাই, কিন্তু ভাইয়াকে আমি কিছুই বলি না। আমি আমার দৃষ্টি অন্যদিকে নিচ্ছি না, ওইটার দিকে তাকিয়েই হাঁটতেছিলাম। অবয়বটি আমাদের থেকে 8 থেকে 10 হাত দূরে এসেই থমকে দাঁড়িয়ে গেল। একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তখনও শুধু অন্ধকার কালোই দেখাচ্ছিল অবয়বটি। মনে হচ্ছিল সে অন্ধকারের ভিতরে একজন কালো অন্ধকার মানুষ। দূরের অন্য সবকিছু মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল, শুধু ওইটাকে ছাড়া। আচমকা কোনো একটি মাটির ঢিলার উপর আমার পাটা ধাক্কা লেগে গেল। চোখের পলক পড়তেই ঘুরে দেখি কোথাও কোনো কিছু বা কাউকে দেখা যাচ্ছে না। সে লোকটি সেখানে আর নেই। আশেপাশে তাকালাম, কোথাও কিছু দেখতে পেলাম না। সেভাবে বাড়িতে চলে আসি। পথে আর তেমন কিছু ঘটেনি। বাড়িতে এসে মোবাইল ওপেন করে দেখি 50%-এরও বেশি চার্জ রয়েছে। আমি আসলে একটু অবাকই হলাম। ভাইয়াকে জিজ্ঞেস করি, সে কিছুই নাকি দেখেনি। এই বিষয়টি আমিও ভুলে যাই। তারপর থেকে এরকম কখনো কিছু দেখিনি। তবে অনেকবার আগুনের দলা দেখেছি, এমনকি একবার আগুনের দলাটি আমার শরীরের চারদিকে 4-5 বার ঘুরপাক খেয়েছে, কিন্তু কখনো এগুলো দেখে ভয় পাইনি। যদি সময় পাই এগুলো নিয়ে আমার কয়েকটি ঘটনা আছে, সেগুলো শেয়ার করব। আমার ইচ্ছা ছিল, যখন থেকে ভূত এফএম চলছিল আমার প্রত্যেকটা এপিসোডই কিন্তু শোনা হয়েছে, তখন থেকে ইচ্ছা ছিল আমার কিছু ঘটনা ভূত এফএমে শেয়ার করব। কিন্তু হঠাৎ করে ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ায় আর শেয়ার করা হলো না। তারপরে এখন আবার ভূত.com যখন চালু হলো, তখন ইচ্ছে হলো আমার ঘটনাগুলো শেয়ার করার জন্য, সেজন্য আজকে রেকর্ড করে পাঠিয়েছি। যদি ভালো হয় অবশ্যই লিসেনারদের সাথে শেয়ার করবেন। এবং রাসেল ভাই, আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এতক্ষণ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনছিলেন আমাদের এবং এখনো আছেন আমাদের সঙ্গে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 আমরা চেষ্টা করব আরো দারুণ দারুণ ঘটনায় আরো ভয়াবহ করে তুলতে। আশা করছি আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। আমরা এই মুহূর্তে বিদায় নিব এবং আপনারা প্রচুর ঘটনা পাঠান, কারণ আগামী সপ্তাহে আমরা আরো একটা ঘটনা নিয়ে আসবো। কিন্তু সামনের মাসের কথা মনে রাখতে হবে। সামনের মাসে কিন্তু ভূত.com-এর বার্থডে এবং সেখানে স্পেশাল কিছু এপিসোড আমরা আপনাদের জন্য নিয়ে আসতে চাই। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন।